গল্প জন্মজন্মে পর্ব 6 থেকে শেষ অংশ। ইশরাতৈতি দরজা ঠেলে ভেতরে পা রাখতেই জাহিদা আনামের নজর চলে যায় জারিফের দিকে। জারিফ মায়ের দিকে তাকিয়ে আছে, ছেলের চোখের দৃষ্টি দেখে তার অনুভূতি পড়তে পারছে না জাহিদা। ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়াল ঘড়ির দিকে তাকায় সে। হোস্টেল থেকে বেরিয়ে ছোট বোনের বাড়িতে গিয়েছিল, সেখান থেকে ফিরতে ফিরতে রাত বেজেছে 8টা। কাঁধের ভ্যানিটি ব্যাগটা নামিয়ে হাতে নিয়ে নিজের ঘরের দিকে পা বাড়াতেই জারিফ বলে ওঠে, তোলাকে অপমান করলে। জাহিদা আনাম দাঁড়িয়ে পড়ে, মাথা ঘুরিয়ে ছেলের দিকে, ছেলের চোখের দিকে দৃষ্টি রাখে। জারিফের দৃষ্টি শান্ত শান্ত, নিচু কিন্তু দৃঢ় কণ্ঠস্বর পুনরায় জিজ্ঞেস করে, অপমান করে কি শান্তি পেলে? কতটা? জাহিদা আনাম শুকনো হাসি হাসে, বলে, নালিশ করাটাও খুব ভালোই জানে দেখছি মায়ের মতো। জারিফ দাঁতে দাঁত চেপে ডাইনিং টেবিলের ওপর থেকে একটা গ্লাস উঠিয়ে ফ্লোরে ছুঁড়ে মারে। জাহিদা নির্বিকার। জারিফ চেঁচিয়ে ওঠে, ও নালিশ করেনি, ওর বান্ধবীদের থেকে জেনেছি। বলো কি শান্তি পেলে? অপমান করিনি, শুধু বলেছি ওর গায়ে আমার ছেলের দেওয়া বেনারসি উঠলে কিছু টাকা যেন বাঁচিয়ে রাখে আমার কাফনের কাপড় কেনার জন্য। খুবই শান্ত জাহিদার কণ্ঠস্বর। জারিফ আহত চোখে মায়ের দিকে তাকিয়ে থাকে। জাহিদা জারিফের সেই দৃষ্টি উপেক্ষা করে ত্রস্ত পায়ে হেঁটে নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। আফরা আর তৃপ্তি ছুটতে ছুটতে এসে দলার কামরার জানালা দিয়ে উকি দেয় ফজিলাতুন্নেসা ছাত্রী নিবাসের পেছনের গলিতে। জারিফের কানে ফোন, অত উঁচু থেকেও তৃপ্তির নজরে আসে জারিফের বিক্ষিপ্ত দৃষ্টি। সে তাকিয়ে আছে দলার কামরার জানালার দিকে। হঠাৎ চেঁচিয়ে ওঠে, ওকে আনো, টেনে ওঠাও বিছানা থেকে, আমি ওকে দেখতে চাই। তৃপ্তির হাতে ফোন, কলটা লাউড স্পিকারে দেয়া। আফরা আর তৃপ্তি বিচলিত হয়ে একে অপরের মুখের দিকে তাকায়। আফরা আমতা আমতা করে বলে, ভাইয়া এভাবে চেঁচাবেন না, ও অসুস্থ, আসতে পারবে না, আপনি যান। টহল পুলিশ আসলে ঝামেলায় পড়বেন ভাইয়া। আই সেইড আই ওয়ান্ট টু সি হার। ক্ষিপ্ত কণ্ঠে জবাব দেয় জারিফ। দোলার কর্ণকুহরে তা পৌঁছেছে, তবে সে নির্লিপ্ততা হয়ে শুয়ে আছে। আফরা জারিফকে বলে, ভাইয়া, বোঝার চেষ্টা করুন, ইনহেলারে কাজ হয়নি। পরে প্রেসক্রিপশন নিয়ে গিয়ে ফার্মেসি থেকে হাইডোজের ট্যাবলেটটা এনে খাইয়েছি। শান্ত হন আপনি। জারিফ এলোমেলো দৃষ্টি দিয়ে আশেপাশে তাকিয়ে দেখে মানুষজন তাকেই দেখছে। রাত খুব বেশি গভীর নয়, পশ্চিমে টঙের দোকানে পরিচিত কিছু ছোট ভাই চায়ের কাপ হাতে তার দিকে কৌতূহলী হয়ে তাকিয়ে আছে, যাদের জারিফ উঠতে বসতে মেয়েদেরকে বিরক্ত না করার জ্ঞান দেয়। তাকে এভাবে রাত বিরেতে ছাত্রী হোস্টেলের পেছনে দাঁড়িয়ে উগ্রদের মতো চেঁচাতে দেখে তারা বেশ অবাকই হচ্ছে। জারিফ নিজের কণ্ঠস্বর খাদে নামিয়ে আফরাকে বলে, শোনো আফরা, ওকে সকাল 9টায় হোস্টেল থেকে বের করবে, যেভাবে হোক, মাইন্ড ইট। আফরা আর তৃপ্তি অবাক হয়ে বলে, কেন ভাইয়া? ডাক্তারের কাছে নিয়ে যাব, আরও কাজ আছে। তুমি আর তৃপ্তি তৈরি থেকো। ফোন কাটে, আওয়াজ তুলে এপাছি আর চলে যায় ছাত্রী নিবাসের পেছনের গলি থেকে। আফরা আর তৃপ্তি জানালা বন্ধ করে ঘুরে দলার দিকে তাকায়। আধো অন্ধকারে দলা সিলিংয়ের দিকে দৃষ্টি দিয়ে রেখেছে, ওরা দুজন ওর কাছে এগিয়ে যায়। তৃপ্তি আফরাকে বলে, তুই আজ রাতটা ওর কাছে থাক। না, ক্ষীণ স্বরে বলে দলা। তৃপ্তি কিছু বলার আগেই পুনরায় বলে ওঠে, তোরা আমার ব্যাগ গুছিয়ে দিয়ে চলে যা। অভিভাবক মিটিং রুমে হোস্টেলের ওয়ার্ডেন খালেকুজ্জামান স্যার ও রোজি ম্যাম দাঁড়িয়ে আছে। তাদের সাথে দলার ছোট ফুপু আর বড় চাচা বেশ রসিয়ে কষিয়ে আলাপ জুড়ে দিয়েছে দলার বিয়ের ব্যাপারে। পাত্রের নাম বলতে গিয়ে যেন তাদের বুকের ছাতি ফুলে উঠছে গর্বে, অহংকারে। হোস্টেলের মেয়েরা সবাই অবাক হয়েছে দলার বিয়ের কথা শুনে, বিশেষ করে পাত্রের নাম যখন শুনেছে শেখ তৌসিফ আহমেদ। খুব একটা দলাকে লক্ষ্য না করা মেয়েটিও আজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে দলাকে। রূপ ব্যতীত দোলার মতো সাদামাটা মেয়ের আর কি যোগ্যতা আছে শেখ বাড়ির বউ হওয়ার, সেটাই ভাবাচ্ছে তাদের।
315 নাম্বার কামরায় থাকে প্রথম বর্ষের নীরা। সে রীতিমতো হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছে, কারণ তার ফুফাতো বোন, যে মেডিকেলের স্টুডেন্ট, তার প্রস্তাব নাকচ হয়েছিল শেখ বাড়ি থেকে। তার কাজিনের থেকে কম যোগ্যতা সম্পন্ন একটা মেয়ে কিভাবে ওই বাড়ির বউ হচ্ছে সেটা সে বুঝে উঠছে না। দবির রহমান মুখ হাসি হাসি করে সবার সাথে কথা বলছে, মুখে সবাইকে দাওয়াত জানিয়েছে দলার বিয়ের, সবাইকে আশ্বাস দিয়েছে আগামী কাল পরশু কার্ডও পেয়ে যাবে সবাই। বিয়েটা তার বাড়িতে হলেও বিয়ের রিসিপশন হবে বঙ্গবন্ধু কমপ্লেক্সে। তৃপ্তি আর আফরা দোলাকে ধরে ধরে নিচতলায় অভিভাবক মিটিং রুমে নিয়ে যায়। দোলার গোছানো ব্যাগ দুটো নিয়ে আরো দুজন মেয়ে সেই রুমে ঢোকে। দোলার ফুপু শাহিদা বিরক্ত হওয়ার ভান করে অহংকার মিশিয়ে বলে, আরে এত ব্যাগপত্র নিতে হবে না। ওখানে ও বাড়িতে দলার জন্য ইতিমধ্যে রাজ্যের পয়নামা উপহার সামগ্রী পাঠিয়ে দিয়েছে শেখ বাড়ি থেকে। দোলা নির্বিকার। তৃপ্তি বিরক্ত হয়ে যায় দলার ফুপির অতিরঞ্জিত কথায়, সে বলে, ব্যাগগুলো তো নিতেই হবে ফুপু। এগুলো এখানে রেখে কি হবে? দবির রহমান দোলাকে স্যার আর ম্যামের থেকে দোয়া চাইতে বলে। দোলা নিশ্চুপ, চোখ তুলে তাকায়ও না অবধি। দোলার স্যার আর ম্যাম দোলাকে আন্তরিকতার সাথে দোয়া করে দেয়। তাদের খুব পছন্দের এবং প্রিয় ছাত্রী ছিল ফোর্থ ইয়ারের দোলা রহমান। সবশেষে তারা বিয়ে হলেও কখনো পড়াশোনা না ছাড়ার উপদেশ দিয়ে দোলাকে বিদায় জানান। ফজিলাতুন্নেসা ছাত্রী নিবাসের সামনে দাঁড়িয়ে আছে দোলা তার ফুপু এবং চাচার সাথে। দবির রহমান একটু সামনে গিয়েছেন একটা অটো রিকশা ঠিক করতে। পরিচিত সিনিয়র এবং জুনিয়র বোনেরা দোলাকে বিদায় জানিয়ে গেট থেকে ফিরে গিয়েছে। দাঁড়িয়ে আছে শুধু তৃপ্তি আর আফরা। দুজনে শুকনো মুখে দেখছে তাদের বান্ধবীকে। কিছু সময় পরে দলাকে টেনে কিছুটা পেছনে নিয়ে তৃপ্তি অনুরোধের সুরে ফিসফিসিয়ে বলে, দলা সাহস কর। ভাইয়া সবটা সামলে নেবে। হাল ছাড়িস না প্লিজ। দোলা জবাব দেয় না, শুধু চোখ তুলে তৃপ্তির মুখের দিকে তাকায়। তখনই সেখানে জারিফের বাইক এসে থামে। দোলা পাথরের মতো দাঁড়িয়ে আছে। তৃপ্তি আর আফরা দোলাকে দুপাশ থেকে ধরে রেখেছে। জারিফকে দেখে দলার ফুপু আর চাচা শুকনো হাসি হাসে। জারিফ তাদের দুজনকে সালাম দিয়ে দলার মুখোমুখি এসে দাঁড়ায়। একটা গভীর নিঃশ্বাস ফেলে নিচু স্বরে বলে, কোথায় যাচ্ছিস? বাড়িতে। বিয়ে আমার। দোলাও ঠান্ডা গলায় জবাব দেয়। জারিফ ম্লান হেসে দলার একটা হাত শক্ত করে ধরে। দোলার ফুপু আর চাচার ভ্রু কুঞ্চিত হয় এই দৃশ্য দেখে। জারিফ কণ্ঠে তেজ নিয়ে বলে, চল আমার সাথে। কোথায়? কাজী অফিসে। আল্লাহ গো! হতভম্ব শাহিদা বোরখার ওড়না মুখে চেপে ধরে চেঁচিয়ে ওঠে। দোলার বড় চাচা খসরু মাহমুদ এগিয়ে এসে জারিফকে বলে, কি সমস্যা জারিফ? জারিফ কোনো দিকেই দৃষ্টি ফেরায় না, না কারো কথায় জবাব দেয়। তার দৃষ্টি দোলার মায়ভরা মুখটার দিকে স্থির। দোলা জারিফের থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে বলে, এটা হয় না জারিফ। হয়। দোলা চল আমরা বিয়ে করি। মা ঠিক মানবে দোলা। আমি তোকে কথা দিচ্ছি। দোলা চোখ তুলে জারিফের দিকে তাকায়, তার টানা টানা চোখ দুটো ভরে উঠেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে কাপা কাপা গলায় বলে, মামির থেকে অনুমতি না নিয়েই। তাহলে তো গতকাল বলা মামির কথাটা সত্যি হয়ে যাবে, আমাকে আমার খারাপ মা জন্ম দিয়ে রেখে গিয়েছে তাকে কষ্ট দেওয়ার জন্য। তুলি। দোলার দুই বাহু ধরে জারিফ ঝাঁকুনি দিয়ে চেঁচিয়ে ওঠে। দম নিয়ে আবার বলে, দুলি ও সব মা এখন বলছে। ঠিক হয়ে যাবে সব দুলি। প্লিজ। প্লিজ চল কাজী অফিস। দোলা চুপচাপ নিজের বাহু থেকে জারিফের হাত দুটো সরিয়ে দেয়। দবির রহমান অটো নিয়ে এসে ছাত্রী নিবাসের গেটের সামনে দাঁড়িয়ে ওই দৃশ্য দেখে থমকে যায়। সে দ্বিতীয় দফায় চমকে ওঠে দলার সাথে জারিফের প্রণয়ের সম্পর্ক এই সত্যিটা জেনে। দ্রুত পায়ে এসে দলা আর জারিফের মধ্যে প্রাচীরের মতো দাঁড়িয়ে দবির জারিফের দিকে কঠিন দৃষ্টি দেয়, গর্জে উঠে বলে, এসব কোন ধরনের অসভ্যতামি জারিফ? আপনার মেয়েকে আমি ভালোবাসি ফুপা। আমাদের 4 বছরের সম্পর্ক। অসহায়ের মতো বলে জারিফ।
দবির হতভম্ব হয়ে জারিফের থেকে দৃষ্টি সরিয়ে নিজের মেয়ের দিকে তাকায়। দোলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দবির জারিফের দিকে তাকিয়ে উঁচু গলায় বলে ওঠে, মুখ সামলে কথা বলো জারিফ। দোলার সামনে বিয়ে। জারিফ নির্বিকার। পুনরায় দোলার হাতটা খপ করে ধরে বলে, চল কাজী অফিস। দোলা কাঁদছে। কাঁদতে কাঁদতেই বলে, মামিকে কষ্ট দিতে পারবো না, বেচারি অনেক কষ্ট পেয়েছে। আর তুই? আমি? আমাদের কি হবে দলা? কিছুই হবে না জারিফ, ছাড়ো আমার হাত। মাকে মানিয়ে নেব দুলি। না মানলে নাই। মা আলাদা বাড়িতে থাকবে, তুই আলাদা বাড়িতে থাকবি, দুজনকেই ভালো রাখবো আমি। সহজ হবে না জারিফ। কঠিন কিছুও না দুলি, চল কাজী অফিস। অনেক বড় আঘাত পাবে মামি। আর আমরা দুজন মরে যাব। চেঁচামেচিতে লোকজন জড়ো হচ্ছে। দবির আতঙ্কিত হয়ে আশেপাশে তাকাচ্ছে। এসব কথা শেখ বাড়ির লোকের কানে গেলে সর্বনাশ হয়ে যাবে। এখন তবে উপায়? সেই ক্ষিপ্ত হয়ে দলার হাত জারিফের থেকে ছাড়িয়ে নিয়ে জারিফকে ধমকে বলে, তুমি ভাবলে কি করে তোমার কাছে আমার মেয়ে দেব? আর তোমার ওই শিক্ষিত অহংকারী মা আমার সম্বন্ধী মরার পরে একবেলা দাওয়াত দিয়ে খাওয়ায়নি, তাকে বলে দিও আমার বয়েই গিয়েছে তার বেকার নিষ্কর্মা ছেলের কাছে আমার মেয়ের বিয়ে দিতে। আমার মেয়ে রাজরানী হবে। যাও এখান থেকে। আব্বু চুপ করো। একেবারে চুপ করো। চেঁচিও না। চলো আমি যাচ্ছি। ওকে এভাবে বেকার বলবে না। বলবে না বেকার, খবরদার। চেঁচিয়ে কথাগুলো বলে দলা দবিরকে জারিফের সামনে থেকে ঠেলে সরিয়ে দেয়। জারিফ দলার হাত দুটো ধরে, আকুল হয়ে বলে, দুলি পাগলামি করিস না। এমনটা হবে জানা ছিল শুরুতেই, কোন আশায় বুক বেঁধেছিলাম। দুলি চল কাজী অফিস। চলো না একটু স্বার্থপর হই। শাহিদা এসে ভাইজিকে আড়াল করে নেয়। লোকজন কৌতূহলী হয়ে তাদের দেখছে। তৃপ্তি আর আফরা ছলছল নয়নে একবার দোলা আর একবার জারিফকে দেখছে। দবির মেয়ের দুর্নাম হওয়ার ভয়ে বড় ভাইকে চোখ দিয়ে ইশারা করে। খসরু মাহমুদ দোলাকে টানতে টানতে নিয়ে অটোতে তুলে বসিয়ে অটো ছাড়ার নির্দেশ দেয়। জারিফ চেঁচিয়ে যাচ্ছে, দুলি। দুলি এটা ঠিক না। এমন কিছু আশা করি না তোর থেকে। দুলি এমন হবার কথা ছিল না। অটো চলে যায় দৃষ্টি সীমার বাইরে। দবির জারিফের মুখোমুখি এসে দাঁড়ায়, কণ্ঠে তেজ নিয়ে জারিফকে বলে, উগ্রদের মতো করবে না। এখান থেকে থানায় যেতে 2 মিনিট লাগবে। জারিফ অনুভূতিহীন দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে দবিরের দিকে। দবির একটা রিকশা থামিয়ে স্থান ত্যাগ করে, বাড়ি পৌঁছে তার অতি গুরুত্বপূর্ণ একটা কাজ করতে হবে। শেখ তৌকির আহমেদকে কিছু একটা বলে ভুজুং ভাজুং দিয়ে বিয়েটা আজ রাতের মধ্যে পড়াতে হবে। নয়তো মেয়ের মতো ঘুরতে কতক্ষণ। এমনিতেই মেয়েটিকে দেখে তার সুবিধার মনে হচ্ছে না, দেখেই মনে হচ্ছে জারিফের প্রতি দুর্বল। একবার বেঁকে বসলে দবিরের স্বপ্ন চুরমার হয়ে যাবে। তাছাড়া জারিফের থেকে পাত্র হিসেবে তৌসিফ 10 গুণ ভালো। আর এমনটা নয় যে দবির শুধু নিজের স্বার্থের কথা ভাবছে, সে মেয়ের ভবিষ্যতের কথাও ভাবছে। ওই মৃধা বাড়ির ছেলেরা মা ভক্ত, মা বোনের কথায় বউকে মারে, এটা তো দবিরের অজানা নয়। এমন কিছু ভবিষ্যতে দলার সাথে হোক, তা তিনি কখনোই চায় না। দবিরের রিকশা আড়াল হতেই লোকজন আরও কিছু মুহূর্ত জারিফকে দেখে সেখান থেকে চলে যায়। মা বাবার অবাধ্য, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানো একজোড়া প্রেমীর দুরবস্থা দেখে একটু বিনোদন পেয়ে তারা খুশি। তারা আবারও ব্যস্ত হয়ে পড়ে নিজের জীবন নিয়ে। জারিফ রাস্তায় ধপ করে বসে পড়ে। আফরা আর তৃপ্তি ছুটে এসে জারিফের সামনে দাঁড়িয়ে যায়। জারিফ চোখ তুলে আফরাকে দেখে বলে, কেমন ভীতু দেখলে? এখন আমি কি করব আফরা? আমার পাগল পাগল লাগছে। তৃপ্তি কেঁদে ফেলে, ঝুঁকে জারিফের সামনে বসে বলে, আন্টিকে একটু বুঝিয়ে যদি পারতেন ভাইয়া। জারিফ কোনো জবাব দেয় না। তার চোখ দুটো ঝাপসা হয়ে উঠছে সে না চাইতেও। সে তার সামনের দুজন মেয়ের থেকে তা আড়াল করে না। ভাগ্যিস এখানে দুলি নেই, তাহলে সে জারিফকে এই অবস্থায় দেখে বলতো, অপদার্থ প্রেমিক। নিজের পরিকল্পনা বাস্তবায়নে এক ধাপ এগিয়ে গিয়েছে দবির। সে তার ভগ্নিপতিদের এবং ভাইদের চোখ কান খোলা রাখতে বলেছে।
এমন অনেক হয়েছে এই মফস্বলে, শেষমেশ বিয়ের পাত্রী প্রেমিকের উস্কানিতে পালিয়ে গিয়েছে। দোলাকে পালাতে দেওয়া যাবে না। দোলার চাচিদের করা নজরদারি দলার উপর। বারবার এসে তারা চেক করছে দলার কাছে কোনো মোবাইল ফোন আছে কিনা। কোনো মোবাইল ফোন তারা পায়নি, শুধুমাত্র পেয়েছে একটা কাঠের পুতুলকে, যাকে তারা বিয়ের একটা বেনারসি পরিয়ে বসিয়ে রেখেছে দুপুর থেকে। কাঠের পুতুলটা চুপ করে বসেও আছে, তার দৃষ্টি পশ্চিমের জানালার বাইরে। বাড়ির পশ্চিম আঙিনায় পাত্রপক্ষকে খাওয়ানোর জন্য একটা খাসি জবাই করা হচ্ছে। প্রতিবেশী চাচিরা উনুন ঘরে হাতে হাতে সাহায্য করছে দলার বাড়ির মহিলাদের। রান্না বান্না আগেভাগেই সেরে ফেলতে চায় তারা। বাদ মাগরিব দলার বিয়ে পড়ানো হবে। গায়ে হলুদ হবে না। গায়ে হলুদ হওয়াটা আবশ্যকীয় নয়, মুসলিম বিয়ের রীতি নয় এই প্রথা। তবির সবাইকে এই কথা বলে চুপ করিয়ে দিয়েছে, সবাইকে মাথা ঘামাতে বলেছে শুধু বিয়েটা নিয়ে। দবির বাড়িতে গিয়েই একটা অভিনব চাল চেলেছে। দুপুরে তৌফিকুল আহমেদকে ফোন করে কান্নার ভান করে জানিয়েছে দলার দাদির শ্বাস টান উঠেছে, আর বোধহয় বেশিক্ষণ বাঁচবে না। বাড়িতে আত্মীয় স্বজনরা এসে ভিড় করেছে। এমতাবস্থায় দলার দাদি চাইছেন বংশের বড় নাতনির বিয়ে দেখে যেতে, দলা যে বড় অভাগী, মা মরা। তাই দবির তৌকির আর তৌফিকুল আহমেদের কাছে অনুরোধ করেছে সব অনুষ্ঠান পড়ে না হয় করা যাবে। যদি আজকের ভেতরে বিয়েটা পড়ানো যায় তাহলে খুব ভালো হয়। একজন মৃত্যু পথযাত্রী বৃদ্ধার কথা শুনে রাজি হয়েছে শেখ বাড়ির সবাই। তারা জানিয়েছে বাদ মাগরিব কাজী নিয়ে আসবে। ঠিক জোহরের ওয়াক্তে তানিয়া শেখ এসে বড় বড় দুটো লাগেজ দিয়ে গিয়েছে, যাতে আছে দলার জন্য কেনা উপহার সামগ্রী। দোলার গায়ে টকটকে লাল বেনারসি শাড়িটাও সেই লাগেজ থেকে বের করা হয়েছে। মাগরিবের আজান হতে এখনো ঢের দেরি, পরিশ্রম বেশি করছে বাড়ির মহিলারা, তবে সেই তুলনায় বাড়ির পুরুষদের হাঁক ডাক বেশি শোনা যাচ্ছে। তার সাথে যোগ হয়েছে বাচ্চাদের চিৎকার চেঁচামেচি। কিন্তু তার মাঝেই সব ধরনের শব্দ ছাপিয়ে দলার কানে এসে পৌঁছায় একটা অতি পরিচিত শব্দ। বাড়ির আঙিনায় বাইক থেমেছে। দোলার হৃদস্পন্দন বেড়ে গিয়েছে। সে হাঁটুতে মাথা ঠেকিয়ে বসেছিল, বাইক থামার আওয়াজ মাথা তুলে তাকায়। সামনের বারান্দায় দলার বাবা চাচাদের হাঁক ডাক শুরু হয়। তবির রহমান খ্যাপা গলায় কাউকে বলে, তুমি? তোমার সাহস তো কম না। পুলিশ ডাকবো নাকি? ওপাশের ব্যক্তি কোনো জবাব দেয় না। শুধু দোলা শুনতে পায় কারো পায়ের ধূপধাপ আওয়াজ, কেউ তার ঘরের দিকেই এগিয়ে আসছে। দোলা শাড়ির আঁচল খামচে ধরে বসে থাকে, সাথে সাথে দু চোখ বন্ধ করে নেয়। সে দেখবে না, দেখবে না ওই লোকটাকে আর। জারিফ দরজা ঠেলে হুড়মুড় করে ঢুকে পড়ে দলার ঘরে। ঘরে ঢুকেই দরজা লাগিয়ে দিয়ে ঘুরে তাকায় দলার দিকে। দবির আর তার ভাইয়েরা এসে দরজায় ধাক্কা দিতে থাকে। চাপা স্বরে চেঁচিয়ে জারিফকে পুলিশ ডাকার হুমকি দিতে থাকে। দোলার দু চোখ বন্ধ। জারিফ দলার দিকে এগিয়ে এসে বলে, চল, সময় আছে এখনো, কাজী অফিসে যাই। মামিকে মানিয়েছ? দু চোখ বন্ধ করেই ঠান্ডা গলায় জানতে চায় দলা। জারিফ দলার দুই বাহু ধরে বলে, না, পারিনি। তুই চল, কারো মানতে হবে না। চল দুলি। চলে তাও জারিফ। জেদ করো না, আমার দুর্নাম হবে। জারিফ হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ে, দলার দিকে তাকিয়ে অসহায়ের মতো করে বলে, এত ইগো তোর? এত ইগো? দোলা নীরব। জারিফ অনুনয় করতে থাকে, মা মেনে যাবে দুলি। একদিন না একদিন মা মেনে যাবে। একটু সাহস করো না দুলি। হাতজোর করছি আমি। দুলি নিশ্চুপ। জারিফ দোলার থুতনি ধরে বলে, চোখ খোল বলছি দুলি। চোখ খোল। দোলা চোখ খোলে না, সে খুলবে না কিছুতেই। ওই মানুষটার দিকে সে তাকাতে পারবে না। মাগরিবের আজান দেওয়ার সময় হয়ে গিয়েছে। ঠিক সময়েই বাড়ির আঙিনায় শেখ বাড়ির গাড়ি এসে থামে। দবির রহমান আর তার ভাইয়েরা আতঙ্কিত হয়ে পড়ে। বুদ্ধি করে একদল চলে যায় বরপক্ষকে সাদরে গ্রহণ করতে। আরেক দল লাথি মেরে বন্ধ দরজার সিটকিনি ভাঙার চেষ্টায়। তবে মুখে কেউ টুটা শব্দ করে না, পাছে লোকে জেনে যায় সবটা।
দোলা নিশ্চুপ হয়ে দুচোখ বন্ধ করেই বসে থাকে, দুচোখের কার্নিশ বেয়ে উষ্ণ জল গড়িয়ে পড়ে তার। জারিফ উঠে দাঁড়ায়। একটা বড় দীর্ঘশ্বাস ছেড়ে বলে, সাহস করলি না তো? আজ আমিও দেখতে চাই তুই কিভাবে কবুল বলিস। আমি এখানেই থাকবো, দেখতে চাই তুই আমার সামনে কি করে কবুল বলিস দুলি। দোলা চোখ খুলে না তাকালেও দুহাতে গালে লেপ্টে থাকা নোনাজল মুছে নেয়। দরজা ভাঙার তোড়জোড় চলছে বাইরে। জারিফ উঠে ধীর পায়ে হেঁটে দরজা খুলে দেয়। দরজার ওপাশে কুঠার, শাবল হাতে দবির আর দবিরের ছোট ভগ্নিপতি দাঁড়িয়ে। দরজা খোলার সাথে সাথে দবির হাত থেকে কুঠার ফেলে দিয়ে জারিফের কলার চেপে ধরে। চাপা স্বরে চেঁচিয়ে বলে, জানোয়ার। দবিরের ভগ্নপতি সোহেল তালুকদার ছুটে এসে দবিরকে সরিয়ে নিয়ে বলে, আরে করছেন কি ভাইজান? চেঁচাবেন না, ছেলেপক্ষ শুনে ফেলবে। শান্ত হন। তারপর সোহেল তালুকদার জারিফের হাত দুটো ধরে অনুনয়ের ভঙ্গিতে বলে, বাবা দেখো, তোমার পায়ে ধরতে পারবো না আমরা। দয়া করে চলে যাও, মেয়েটার এত বড় সর্বনাশ করো না। হাতজোড় করছি। দোলা নেত্রদয় বুজিয়ে রেখেই দীর্ঘশ্বাস ফেলে। দুহাতে খামচে ধরে গায়ের বেনারসি। জারিফ সোহেল তালুকদার আর দবির রহমানের দিকে তাকিয়ে বলে, ওর বিয়ে হয়ে গেলে চলে যাব। আমি এখানে বসি। ভীষণ অবাক দবির রহমান আর সোহেল তালুকদার। জারিফ ঘরের কোণে একটা কাঠের চেয়ারে বসে পড়ে চুপচাপ তাকিয়ে আছে দোলার দিকে। দোলা তখনও চোখ বুজে আছে। দবির আমতা আমতা করতে থাকে, উচ্চবাচ্য কিছু করতেও পারছে না। তার হাত পা কাঁপছে, সে শুধু আল্লাহ আল্লাহ করছে। তীরে এসে তরি যেন না ডোবে। জারিফ নির্বিকার, নিষ্প্রভ। কিতক্ষণ তার পারুর মুখের দিকে তাকিয়ে দবিরকে বলে, কাজী নিয়ে আসুন ফুপা। দোলাদের বসার ঘরটা বেশ ছোটখাটো, এক সেট ঘুণে ধরা কাঠের সোফা, একটা আলমারি, একটা ৩৬ ইঞ্চির বোকা বাক্স আর রয়েছে দুটো ফুলদানি, তাতে রয়েছে প্লাস্টিকের ফুল। তবুও পরিচ্ছন্ন এবং গোছালো দেখতে ঘরটা। বসার ঘরে ছেলেপক্ষ থেকে আসা মুরব্বীরা বসে আছে। শেখ বাড়ি থেকে পুরুষরাই এসেছে, কোনো মহিলা আসেনি। তৌসিফের বাবা তৌফিকুল আহমেদ, বড় ভাই তৌকির আহমেদ, মেজ ভাই তন্ময় আহমেদ, তৌসিফের ছোট দুই বোনের স্বামীরা, তৌসিফের দুজন চাচা, একজন মামা আর কাজী সাহেব বসে আছে বসার ঘরে। তাদের শরবত দিয়ে আপ্যায়ন করা হচ্ছে। তৌসিফকে নিয়ে দলার ছোট দুই বোন এবং চাচাতো, ফুফাতো ভাইবোনেরা বসার ঘর সংলগ্ন একটা ছোট কামরায় বসেছে। শেখ তৌসিফ আহমেদ গায়ে চাপিয়েছে একটা মেরুন রঙের পাঞ্জাবি। শ্যালক শালিকাদের সাথে টুকটাক গল্প করছে সে। দোলার ভাইবোনেরা নতুন জামাইয়ের চেহারা এবং ব্যবহার দেখে মুগ্ধ। ঘরের জানালার ফাঁক দিয়ে পাশের বাড়ির চাচি ভাবিরা উকি দিয়ে নতুন জামাইকে দেখতে ব্যস্ত। বাড়িতে ঢুকেই দলার মুমূর্ষ দাদির কাছে তার নাতনি জামাইকে নিয়ে সাক্ষাৎ করিয়ে আনা হয়েছে, কাজী এখন কাগজপত্র গোছাতে ব্যস্ত। একটু পরেই বিয়ে পড়ানো হবে। বরপক্ষের সবাই মিলে ঠিক করেছে বিয়ে পড়িয়ে রাতের বেলাতেই বউ নিয়ে শেখ বাড়ি ফিরতে চায় তারা। বাকি যা অনুষ্ঠান হবে ও বাড়ি থেকেই হবে। এ যেন দবিরের কাছে একটা খুশির খবর। কিছুটা খরচও বাঁচিয়ে দিয়েছে তার। না, পাত্র একটা পেয়েছে বটে, মেরুদণ্ডহীন দবির রহমান। দোলাকে দেখে মনে হচ্ছে সে নিঃশ্বাস অবধি নিচ্ছে না, পাথরের মূর্তির মতো দুচোখ বন্ধ করে বসে আছে। জারিফ শুধু তার দুলিকেই দেখছে। খানিক বাদে দলার ছোট ফুপু হুড়মুড় করে ঘরে ঢুকে একবার আতঙ্কিত মুখ নিয়ে জারিফের দিকে তাকিয়ে দলার কাছে যায়। দোলার পাশে, বিছানার ওপরে রাখা লাল সোনালি দোপাট্টা উঠিয়ে দলার মাথা ঢেকে দেয়। তখনই দোলার ঘরে কাজীকে নিয়ে প্রবেশ করে দবির রহমান, খসরু মাহমুদ এবং সোহেল তালুকদার। তন্ময় আহমেদ আর তানিয়া শেখের স্বামী দরজার বাইরে দাঁড়িয়ে আছে আড়াল হয়। কাজী আর চোখে জারিফের দিকে তাকায়। সোহেল তালুকদার কাজীকে একটা কাঠের চেয়ার টেনে দিয়ে বলে, দলার মামাতো ভাই। কাজী বিয়ে পড়াতে শুরু করে। দোলা ঘন ঘন নিঃশ্বাস নিয়ে নিজের ভেতর খানিক প্রাণের সঞ্চার করার চেষ্টা করছে, কবুল বলতে দম লাগবে তো।
পাত্র বরগুনা পৌরসভার খারাকান্দা রোড নিবাসী মোহাম্মদ তৌফিকুল আহমেদের সর্বকনিষ্ঠ পুত্র মোহাম্মদ তৌসিফ আহমেদ তোমাকে নগদ 7 লক্ষ টাকা মোহরানা প্রদান করিয়া বিবাহ করিতে চায়। তোমার যদি এই বিয়েতে সম্মতি থাকে তাহলে কবুল বলো। 7 লক্ষ টাকা মোহরানার কথা শুনে দলার শ্রদ্ধেয় বাপ চাচাদের মুখ জ্বলজ্বল করে ওঠে। এ তল্লাটে সর্বোচ্চ 3 লক্ষ টাকার উপরে কোনো মেয়েকে মোহরানা দেওয়া হয়নি। তাদের দলার কপালই বটে। দোলা নীরব। জারিফের ঠোঁটের কোণে ক্ষীণ হাসির রেখা। হঠাৎ তার মনে আশা জাগল, তার আশারা জিতে গেল। কিন্তু না, অত্যল্পকাল পরেই কাজী কোনো শব্দ বলার আগেই দোলা অস্ফুট স্বরে বলে ওঠে, কবুল। জারিফ তাকিয়ে আছে এক দৃষ্টে। তার চোখের পাতাও নড়ছে না। এতক্ষণ টানটান হয় চেয়ারে ঠেসে বসে থাকা সুঠাম দেহটা ছেড়ে দেয়, কিছুটা এলিয়ে পড়ে পেছনে, তবুও সে তাকিয়ে আছে তার দুলির দিকে এক দৃষ্টে। কাজী বলতে থাকে, আবারও বলো মা। দোলাবন্ধ দুচোখের কার্নিশ বেয়ে তার সমস্ত অনুভূতিদের পালাতে দিয়ে বল, কবুল। 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 দবির রহমানের ঠোঁটে বিজয়ীর হাসি। কাজী বলে ওঠে, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই শুনেছেন তো? দরজার বাইরে থেকে শেখ তৌসিফ আহমেদের মেজ ভাই এবং ভগ্নিপতি বলে ওঠে, জি আমরা শুনতে পেয়েছি। আলহামদুলিল্লাহ। এবার বরের কবুল বলার পালা। কাজীকে নিয়ে সবাই বসার ঘরে যায়। দবির তার ছোট বোনের দিকে তাকিয়ে বলে, শিগগির খাওয়ার বন্দোবস্ত কর, উনুন ঘরে গিয়ে তারা দে সবাইকে যা। শাহিদা চলে যায়। বাইরে থেকে বাচ্চাদের হই হুল্লোড়ের শব্দ ভেসে আসছে। তাদের ধমকে চুপ করিয়ে দেয় খসরু মাহমুদ। কাজী পাত্রের কাছে গিয়ে বিয়ে পড়াতে থাকে। শরীয়ত মোতাবেক বিয়ে সম্পন্ন হয়েছে। কাজী নব দম্পতির জন্য দোয়াপাঠ করতে থাকে। বসার ঘর থেকে ভেসে আসা গুনগুন আওয়াজ জারিফের মস্তিষ্কে তীর ছুঁড়ে ঝাঁঝরা করে দিচ্ছে, অথচ জারিফ নির্বিকার। কিছুক্ষণ নিজের সামনে বিছানায় গুটিসুটি মেরে চোখ খিচে বন্ধ করে বসে থাকা মেয়েটিকে দেখে উঠে দাঁড়ায়। ধীর পায়ে বিছানার দিকে এসে বিছানায় বসে। দোলার নাকে জারিফের পারফিউমের সুগন্ধ এসে লাগতেই দোলার বুক ফেটে কান্না আসে। বিছানার চাদর খামচে ধরে সে বসে থাকে। জারিফ নরম গলায় বলে, দুলি। দোলা নিশ্চুপ। জারিফ ম্লান হেসে বলে, শেখ তৌসিফ আহমেদের বউ। দোলা আরো শক্ত করে খামচে ধরে বিছানার চাদর। জারিফ বলতে থাকে, চোখ খুলবি না। দোলা ঘন ঘন ডানে বায়ে মাথা নেড়ে বুঝিয়ে দেয় সে চোখ খুলবে না। জারিফ ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলতে থাকে, শেষমেশ আমাকে দেবদাস বানিয়েই ছাড়লি। দোলা ভাঙে না তার নীরবতা। মানুষটাকে যে এসব বলতে নিষেধ করবে সেটুকুও পারছে না, সেই কি করবে? কান চেপে ধরবে এখন। জারিফ মৃদু হেসে বলে, দেবদা তো তার পারুর কপাল ফাটিয়ে দিয়েছিল। তোকে কি করব বল? নিষ্কলঙ্ক ছেড়ে দেব। দোলা টলছে। শরীরটা হঠাৎ এলিয়ে পড়তে চাইছে বিছানায়। জারিফ দোলার থুতনি ধরে বলে, এই বদনে আঘাত আমি করতে পারবো না। তুই ভালো থাক। তোর প্রতি আমার রাগ নেই। না মায়ের প্রতি রাগ আছে। হুট করে রাগটা পড়ে গেল তোদের উপর থেকে। চলে যাও। ক্ষীণস্বরে দলা বলে ওঠে। জারিফ বলে, তা কেন? ফুফাতো বোনের বিয়ে হলো। বোনকে বিদায় না দিয়ে কোথায় যাব? দোলা ফুপিয়ে ওঠে, তবুও সে তাকাতে পারল না জারিফের দিকে। বরপক্ষের খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়েছে। এবার মেয়ে বিদায়ের পালা। নিয়মানুসারে শুরু হয়েছে নতুন বউয়ের মাতৃশ্রেণীর মহিলাদের মরা কান্না। কেউ কাঁদছে নিচু স্বরে, কেউ উঁচু স্বরে, কেউ ভান করে, কেউ জোর করে। না কাঁদলে কেমন দেখায় না, তাই কাঁদছে সবাই। কাঁদছে না শুধু দলা। তার ছোট ফুপু এসে এর মাঝে দুটো মোটা মোটা স্বর্ণের বালা পরিয়ে দিয়ে গিয়েছে দলার হাতে। এক ঝাঁক মহিলারা দলার গায়ে থাকা স্বর্ণালঙ্কারের পরিমাণ এবং মূল্য নিয়ে বিশদ আলোচনা করছে। জারিফ এসে পুনরায় কাঠের চেয়ারটিতে ঠেসে বসে আছে। তার অধর কোণে উপহাসের হাসি, নিজের প্রতি। দোলার ছোট মা কাঁদতে কাঁদতে মূর্ছা যাওয়ার ভান ধরল, তাকে সামলাতে ব্যস্ত প্রতিবেশী চাচিরা।
বড় ফুপি দলাকে ধমক দিয়ে বলল, কিরে তুই চোখ খুলছিস না কেন? গাড়িতে উঠবি কিভাবে? তোর শ্বশুর বাড়ির লোক যে অপেক্ষা করছে। ওর চোখ খুলতে হবে না। আমি নিয়ে যাচ্ছি ফুপু। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বলে জারিফ। ঘরের ভেতরে থাকা প্রত্যেকে চমকে ওঠে জারিফের কথায়। দবির রহমান এবং তার ভাইয়েরা আতঙ্কিত হয়ে পড়ে। কিন্তু তাদের হাত পা বাঁধা, উচ্চবাচ্য করলে যদি দলার শ্বশুর বাড়ির লোক জেনে যায়, তবে তারা চোখ কান খোলা রাখছে যাতে জারিফ কোনো অঘটন ঘটাতে না পারে। জারিফ কোনো অঘটন ঘটায় না। শান্তভাবে দলার হাত ধরে টানতে টানতে এনে উঠানে দাঁড় করাই। বাড়ির সবাই ছুটতে ছুটতে আসছে তাদের পেছনে পেছনে। নতুন বউয়ের হাত অন্য পুরুষের মুঠোবন্দি দেখে শেখ তৌসিফ আহমেদের ভ্রু কুঞ্চিত হয়। দবির রহমান নতুন জামাইয়ের নারাজ মুখ দেখে চোরের মতো ভাব করছিল। সোহেল তালুকদার ইনিয়ে বিনিয়ে বরপক্ষকে বলে, ও দলার মামাতো ভাই। শেখ বাড়ির মুরব্বীরা সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে। জানিয়ে দিয়ে যায় আপাতত বউকে নিয়ে বাড়িতে ফিরবেন তারা। পরবর্তী অনুষ্ঠানের সময়সূচি নিয়ে বৈঠক হবে আগামীকাল। দোলার লাগেজ ডিকিতে তোলা হচ্ছে। দোলার ফুপুরা এগিয়ে আসে দলাকে বিদায় আলিঙ্গন করবে বলে। জারিফ তাদের কোন সুযোগ না দিয়ে দোলাকে টেনে নিয়ে গাড়িতে বসিয়ে দেয়। তৌসিফ একবার সে দৃশ্য দেখে মাথা ঘুরিয়ে দলার বাড়ির প্রত্যেকের মুখের দিকে তাকায়। সবার আতঙ্কিত মুখভঙ্গি তার দৃষ্টি গোচর হয় না। কিন্তু পরপর গিয়ে সে গাড়িতে দলার পাশে বসে। আঙিনায় দাঁড়িয়ে সবাই কনে বিদায়ের অপেক্ষায়। শেখ বাড়ির দুটো গাড়ি চলতে শুরু করলে জারিফ ক্লান্ত ভঙ্গিতে এসে বাইকে উঠে বাইক স্টার্ট করে। শেখ বাড়ির গাড়ি দুটো দৃষ্টি সীমার বাইরে যেতেই বিয়ে বাড়ির সবাই হাঁফ ছাড়ল। আর চোখে তাকিয়ে দেখল জারিফকে। জারিফের এপাচি আর টিআর চলতে শুরু করে বিপরীত রাস্তা ধরে। গাড়ি চলতে শুরু করার সাথে সাথেই দলা দুচোখ মেলে তাকায়। মাথার দোপাট্টাটা নাক অবধি টানা তার। হাত দিয়ে সেটা টেনে নিজের মুখটাকে খানিকটা উন্মুক্ত করে ঘন ঘন নিঃশ্বাস নেয়। তার পাশে বসা মানুষটার গা থেকে ভিন্ন পারফিউমের সুগন্ধ তার নাকে গিয়ে লাগছে। কিন্তু এই গন্ধটা দলার নিঃশ্বাস আটকে দিতে চাইছে যেন। সে হাঁসফাঁস করছে। তৌসিফ আর চোখে দলাকে এক পলক দেখে গাড়ির জানালার কাঁচ নামিয়ে দেয়। বাইরে থেকে শীতল বাতাস এসে চেষ্টা করে দলাকে স্বস্তি দিতে, কিন্তু বিপরীতে দলার বিরক্ত লাগছে। তাদের গাড়িতে দলা আর তৌসিফ ব্যতীত বসে রয়েছে শেখ তৌকির আহমেদ এবং তানিয়া, তারানার স্বামী সুমন এবং সাইদ। সুমন বারবার ফোন তুলে তানিয়াকে জানাচ্ছে শেখ বাড়ি পৌঁছাতে তাদের আর কত সময় লাগবে। তৌসিফ আর চোখে দলার দিকে এক পলক তাকিয়ে নিজের ফোনে মনোযোগ দেয়। বন্ধু বান্ধবরা সবাই নতুন ভাবির ছবি দেখবে বলে একের পর এক বার্তা পাঠাচ্ছে। তৌসিফের চোখ মুখ কঠিন হয়ে যায় ওই বার্তাগুলো দেখে। তার বউয়ের ছবি অন্যকে কেন দেখাবে? সে হোয়াটসঅ্যাপ গ্রুপে বন্ধুদেরকে ছোট করে লিখে পাঠায়, ছবি দেয়া যাবে না। ফোনটা পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে আনমনে ডান হাতটা পাশে রাখতেই দলার হাতে স্পর্শ লাগে। দোলা তড়িৎবেগে নিজের হাত সরিয়ে গুটিয়ে যায়। তৌসিফের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। সে মাথা ঘুরিয়ে জানালার বাইরে দৃষ্টি রাখে। শেখ তৌকির আহমেদ নীরবতা ভেঙে পরিবেশ স্বাভাবিক করতে বলে ওঠে, দলা এখন থেকে ইউরাকে 3 বেলা পড়াতে হবে যে। সাইদ আর সুমন হো হো করে হেসে ওঠে। সাইদ বলে ওঠে, বেচারি দলা ভাবি। কি বাজে ভাবে ফেঁসে গিয়েছে। দোলা নির্বিকার। সাইদের কথায় তৌসিফের ঠোঁটে বক্রহাসি ফুটেছে। সে মনে মনে আওড়ায়, আসলেই ফেঁসে গিয়েছে। আঙিনায় বাইক এসে থেমেছে। জাহিদা বেগম ডাইনিং টেবিলের চেয়ারে বসে টলছিলেন, বাইকের আওয়াজে মাথা তুলে তাকায়। পরপর কলাপসিবল গেট খোলা এবং বন্ধ হওয়ার আওয়াজ হয়। জাহিদা ছুটে গিয়ে সদর দরজা খুলে দাঁড়িয়ে থাকে। জারিফ খুবই স্বাভাবিক ভঙ্গিতে বাইকটাকে সিঁড়ির কাছে দাঁড় করিয়ে রেখে দরজায় দাঁড়িয়ে থাকা মাকে পাশ কাটিয়ে ভেতরে ঢোকে। ত্রস্ত পায়ে হেঁটে নিজের ঘরে ঢুকে জারিফ ফ্রেশ হয়ে নেয়।
একটা টি-শার্ট আর ট্রাউজারে নিজের শরীর গলিয়ে ঘর থেকে বেরিয়ে এসে সে খুবই স্বাভাবিক ভঙ্গিতে ডাইনিং টেবিলের চেয়ার টেনে বসে বলে, রেঁধেছ কি মা? জাহিদা আনাম একদৃষ্টে ছেলের মুখের দিকে তাকিয়ে আছে। জারিফ প্লেটে ভাত তুলে নিতে নিতে বলে, বলো রেঁধেছ কি? করলা ভাজি, ডাল আর ইলিশ মাছ ভুনা। অস্ফুট স্বরে জবাব দেয় জাহিদা। জারিফ বিরক্ত ভঙ্গিতে বলে, রাতে করলা ভাজি খেতে ইচ্ছে করছে না। মাছটাও না, একটা ডিমে ভেজে দাও। জাহিদা ছেলের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চুপচাপ গিয়ে একটা ডিম ভেজে নিয়ে এসে ছেলের পাতে তুলে দেয়। জারিফ বেশ আয়েশ করে খাচ্ছে। জাহিদা দেখছে ছেলেকে। খাওয়া শেষ করে বেসিনে গিয়ে হাত ধুতে ধুতে মাকে বলে, শুয়ে পড়ো মা। আর হ্যাঁ, আমার ঘরের দরজা খোলা রেখে ঘুমাবো কেমন? যাতে তোমার ভয় না হয় তোমার ছেলে সুইসাইড করলো কিনা। হেঁটে হেঁটে ঘরের দরজার কাছে দাঁড়িয়ে দরজার কপাট একেবারে দেয়ালের সাথে ভিড়িয়ে দিয়ে বলে, এই যে মা, খোলা থাকলো, তুমি ঘুমাও। মায়ের দিকে হাসি হাসি মুখ করে কিছুক্ষণ তাকিয়ে থেকে জারিফ বিছানায় টানটান হয়ে শুয়ে দুচোখ বন্ধ করে ফেলে। জাহিদা ডাইনিং রুমে চুপচাপ দাঁড়িয়ে আছে ছেলের ঘরের দিকে দৃষ্টি দিয়ে। নববর বউয়ের গাড়ি শেখ বাড়ির গেটে এসে পৌঁছাতেই শেখ বাড়ির সব লোক হুড়মুড় করে গেটে এসে দাঁড়ায়। রাত তখন 12টা প্রায়। তৌসিফ গাড়ি থেকে নেমে গিয়ে দোলার পাশের দরজাটা খুলে দেয়। দোলা চুপচাপ নেমে পড়ে। মুরুব্বিরা সবাই বর বউকে রেখে বাড়ির ভেতরে ঢুকেছে। তারানা তৌসিফ আর দোলাকে দেখে বলে ওঠে, আরে আরে ভাবি, তুমি হনহন করে ঢুকছো কেন বাড়িতে? তুমি ইউরাকে পড়াতে আসনি, এসেছো এ বাড়ির বউ হয়ে। একটু স্বাগতম জানাতে দেবে না আমাদের? ফারিন হেসে তৌসিফকে বলে, বউকে কোলে নিয়ে দাদির ঘরে নিয়ে যাও। দুজনে দোয়া নেবে ওনার থেকে। রাত অনেক হয়েছে, আজ দোলা ইউরার ঘরে থাকবে। কাল গায়ে হলুদ দেব দুজনের, তারপর বউকে তার নিজের ঘরে পাঠাবো, ঠিক আছে? তৌসিফ নির্বিকার চিত্তে দাঁড়িয়েছিল। তানিয়া তারানা তারা দিলে সে দোলার দিকে এগিয়ে যায়। তুলে নেয় দোলাকে পাজাকোলা করে। দোলা দুচোখ বন্ধ করে ফেলে। নিঃশ্বাস অবধি নিতে ইচ্ছে করল না তার যেন। মিনিট তিনেক যেতে সেটের পায়ে তাকে কোথাও নামিয়ে দেওয়া হয়েছে। চোখ খুলে দেখে সেই গুলবাহার বেগমের ঘরে। তার পাশে টানটান হয়ে দাঁড়িয়ে তার স্বামী নামের মানুষটা। জাহিদা আনাম ডাইনিং রুমের মেঝেতে চুপচাপ বসে আছে। তাকিয়ে আছে জারিফের ঘরের খোলা দরজার দিকে। জারিফ কিছুক্ষণ এপাশ ওপাশ করে উঠে বসে। 2 ঘন্টা চেষ্টা করেও ব্যর্থ সে। ঘুম আসছে না তার চোখে, অথচ ঘুমটা তার খুব 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 দরকার, নয়তো অঘটন ঘটে যাবে আজ। লজ্জায় মাথা কাটা যাবে জারিফের। একজন পুরুষ হয়ে এই লজ্জায় সে পড়তে চায় না, একেবারেই না। চোখে ঘুম না আসলেও তার গলায় কিছু একটা এসেছে। দম বন্ধ হয়ে যাচ্ছে তার। পেশিবহুল দুহাতে নিজের গলা নিজে চেপে ধরে গলায় আটকে থাকা জিনিসটাকে পিষে ফেলতে চায়। কিন্তু পারল না, ওই জিনিসটা বেশ আটঘাট বেঁধে এসেছে। জারিফ দ্রুত উপুর হয়ে বালিশের নিচে মাথা ঢুকিয়ে নেয়। হাতরে আরো একটা বালিশ উঠিয়ে দুটো বালিশ দিয়ে নিজের মাথাটা চেপে রেখে বিকট চিৎকার করে ওঠে। পুরুষ হয়ে লজ্জায় মাথা কাটা যাওয়ার মতো কাজটা জারিফ করেই ফেলে শেষমেশ। জাহিদা আনাম কেঁপে ওঠে সেই চিৎকারে। রাতের নিস্তব্ধতায় ভয়ঙ্কর শোনায় চিৎকারের শব্দ। সে উঠে দাঁড়িয়ে ছুটে যায় ছেলের ঘরের দিকে, দরজার কাছে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ে। জারিফ প্রাণপণ চেষ্টা করছে তার কান্নার আওয়াজ চাপা দিতে। বালিশ দুটো দিয়ে নিজের মাথাটাকে চেপে রেখেছে প্রচণ্ড শক্তি নিয়ে। তবুও সে ব্যর্থ। বোমানির আওয়াজে জাহিনের ঘুম ভেঙে যায়। কি ভয়ঙ্কর লাগছে শব্দটা। জাহিনের বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে শব্দটা শুনে। তার কাছে মনে হচ্ছে কাউকে মেরে ফেলা হচ্ছে। জাহিন ঘুম ঘুম চোখে, মস্তিষ্কে তখনও টের পায়নি আজ কাউকে আসলেই মেরে ফেলা হয়েছে। মৃত্যুর রাতটা জারিফ নিদ্রাহীন কাটালেও দোলা ঘুমিয়েছে। ইউরার ঘরের বিছানায় গা এলিয়ে দিতেই কয়েক মুহূর্তের ব্যবধানে গভীর ঘুমে ঢলে পড়েছে। বেশ লম্বা ঘুম। তার ঘুম ভেঙেছে হই হুল্লোড়ের শব্দে।
তখন সকাল 9টার কাছাকাছি। শেখ বাড়িতে ঘরোয়াভাবে গায়ে হলুদের অনুষ্ঠান হবে বর বউয়ের। তারপর হবে তাদের বাসর। ব্যাকইয়ার্ডে ভরে কেটারিংয়ের লোক এসে বিশাল বড় প্যান্ডেল সাজিয়ে দিয়েছে। একপাশে বাবুর্চিরা রান্নার তোড়জোড় চালাচ্ছে। মোটামুটি ঘরোয়া অনুষ্ঠান। স্বল্প সংখ্যক আত্মীয় স্বজন নিমন্ত্রিত। বিয়ের রিসিপশন হবে ধুমধাম করে 3 দিন ব্যাপী। দোলার ঘুম ভেঙে যাওয়ায় সে বিছানা ছেড়ে জানালার পাশে দাঁড়িয়ে সব দেখছিল চুপচাপ। ধূপধাপ আওয়াজে সে দরজার দিকে তাকায়। বুঝতে পারল অনেকেই আসছে তার ঘরে। দরজা ঠেলে হুড়মুড় করে ঢুকে পড়ল বাড়ির মহিলারা। তারা এলো দোলাকে নিতে। নতুন বউয়ের নাস্তা খাওয়া হলেই বর বউকে একসাথে বসিয়ে হলুদ মেখে গোসল করানো হবে। জাহিদা আনাম অসুস্থতার কথা জানিয়ে 2 দিনের ছুটি নিয়েছে। জাহিনও আজ স্কুলে গেল না, চুপচাপ ঘরে বসে রইল। কম্পিউটারে গেমসও খেলল না, মা ভাইয়ের ফোন নিতেও চাইল না। ঘরটা মাতিয়ে রাখা জাহিন যেখানে চুপচাপ সেখানে পুরো ঘরটা নিস্তব্ধ থাকবে স্বাভাবিক। জারিফের কামরার নিস্তব্ধতা কাটে ফোনের রিংটোনের শব্দে। একবার, দুবার, 3বার করে বারবার বেজে চলেছে ফোনটা। জারিফ উপর হয়েই বিছানার সাথে লেপ্টে ছিল। আরও এক দফা ফোন বেজে উঠলে তার নির্লিপ্ততায় ভাটা পড়ে। মাথা না তুলেই হাতরে ফোনটা হাতে নিয়ে কলটা রিসিভ করে কানে চেপে ধরে খুবই স্বাভাবিক ভঙ্গিতে বলে, হ্যালো আসসালামু আলাইকুম। ওপাশ থেকে নারীকণ্ঠ ভেসে আসে, ওয়ালাইকুমুসসালাম। আমি প্রত্যাশা ব্যাংক থেকে বলছিলাম, আমি কি জারিফ হোসেইনের সাথে কথা বলছি? আপনাকে ইন্টারভিউয়ের জন্য সিলেক্ট করা হয়েছে। সরি, রং নাম্বার। ফোন কেটে দিয়ে জারিফ ফোনটাকে দূরে ছুঁড়ে মেরে হাতরে একটা বালিশ তুলে নিয়ে মাথাটাকে আবারও চাপা দিয়ে রাখে। বিয়ে বাড়ি গম গম করছে। প্রত্যেকটা স্তন্যপায়ীর মনে সেই কি আনন্দ। নাচানাচি, লম্ফঝম্প আরও কত কি। দোলাকে হলুদ শাড়ি পরিয়ে দেওয়া হলো, দলার স্বামীকে ইউরার ঘরে ডেকে আনা হলো, তাকে দোলাকে কোলে করে গায়ে হলুদের স্টেজে নিতে হবে। দোলা তার স্বামীর কোলে চড়ে স্টেজে পৌঁছালো। ভাবী শ্রেণীর মহিলারা নবদম্পতিকে হলুদ মাখিয়ে দিল দুগালে। কলসি ভর্তি করে পানি ঢালা হলো দুজনের মাথার ওপর থেকে। কুমারী মেয়েদের দল গানের তালে তালে কোমর দোলাচ্ছে। দোলার বাড়ি থেকে চাচা ফুপুর দল, দলার ভাইবোনেরা এসেছে দলার সুখ দেখতে। সবটা দেখে ও বাড়িতে ফিরে পাড়ায় দলার শ্বশুরবাড়ির গুণগান করতে হবে তো। হলুদ ছোঁয়ার অনুষ্ঠান সম্পন্ন করে একদল মেয়ে এসে দলাকে ইউরার ঘরে নিয়ে প্রস্তুত করাতে লাগলো। খয়েরি রঙের একটা চমৎকার বেনারসির মোড়কে মোড়ানো হলো একটা কাঠের পুতুলকে। কি যে ভীষণ সুন্দর লাগছিল দলাকে। সবাই অবচেতন মনেই নজর লাগিয়ে দিতে চাইল নতুন বউকে। চেহারায় কোনো প্রসাধনীর ছোঁয়া অবধি দিতে হলো না, তার আগেই ওই সর্বনাশা রূপ সবার চোখ ধাঁধিয়ে দিল। একটু কাজল লাগিয়ে দিল শুধু টানা টানা ওই পাথুরে চোখ দুটোতে। ওদিকে দলার জায়েরা ব্যস্ত বাসরের খাট সাজাতে। কাঁচা, তাজা ফুলের সুগন্ধে শেখ তৌসিফ আহমেদের ঘরটা আলোড়িত হয়ে গিয়েছে। বিছানায় একচিলতে জায়গা বাকি নেই যেখানে ফুলের পাপড়ি ছড়ানো হয়নি। বিছানার মাথার কাজটাও আনাড়ি হাতে প্রফেশনালদের মতো করে অর্কিড, রজনীগন্ধা, জারবেরা দিয়ে সুসজ্জিত করেছে ফারিন। আর বিছানার মাঝখানটায়, সেখানে তো গোলাপের পাপড়ি দিয়ে লিখে দিয়েছে, তৌসিফ প্লাস দলা। দোলার ঠোঁটে লিপস্টিক পরানো হলো না, এমনিতেই ঠোঁট দুটো লাল টুকটুকে। ভাবী শ্রেণীর মহিলারা মস্করা করে বলল, লিপস্টিক পরানোর কি দরকার? তাদের দেবরের নেশা ধরে গেলে তখন যে ভারী বিপদ দলার। দোলা শুনেও শুনল না সে সব কথা। প্রতিবেশী দাদিরা মজার ছলে দলাকে ফিসফিসিয়ে উপদেশ দিচ্ছে, শেখাচ্ছে বাসর রাতে স্ত্রীর কর্তব্য কি। এ রাতে স্বামীকে নারাজ করা যাবে না। শুধু এ রাতে কেন, কোনো রাতেই স্বামীকে নারাজ করা যাবে না। দাদিরা দোলার কানের কাছে বলতে লাগলো, স্ত্রী হইতেছে স্বামীর জমি। স্বামী যেমন ভাবে ইচ্ছা সেই জমি চাষ করবে, স্ত্রী বাধা দিলে হ্যারে ফেরেশতা লানত দেয়। গজব পড়ে। দোলা শুনল দাদিদের বাণী চুপচাপ। আরও কিছু সময় তাকে শুনতে হলো তাকে আজ রাতে কি কি করতে হবে।
কিভাবে স্বামীকে খুশি করতে হবে। দোলাকে সবকিছু শিখিয়ে পড়িয়ে দিয়ে দাদি শাশুড়িরা ঘর ছাড়লেন। সবার মুখ চললেও হাঁটুতে বেশ ব্যথা। বেশি রাত জাগতে পারেন না তারা। এদিকে দলাকে সাজানো হলো। সাজানো বলতে চুলগুলো খোপা করে কিছু গোলাপ লাগিয়ে দেওয়া হলো। অতঃপর দলার স্বামীর কেনা স্বর্ণের গয়নাগুলোতে দলাকে মোড়ানো হলো। দোলা চকচক করছে সৌন্দর্যে। দলার নিষ্প্রভ মলিন মুখটা ঢাকা পড়ল তার স্বামীর কেনা 4.5 লাখের গয়নার নিচে। সম্পর্কে যাও নন্দেরা দলাকে নিয়ে বসিয়ে দিল বাসরের খাটে। দোলার বড় বড় লাগেজ দুটো ঘরের কোণে এনে রাখা হলো। বেড সাইড টেবিলের ওপর একটা দুধের গ্লাস রেখে এক ভাবি দোলাকে বলল এটা স্বামীর হাতেই দিতে। আর কিছু সময়, সামান্য কিছু সময় তারাও বিষাক্ত শ্বাস ফেলে দোলাকে দলার কর্তব্যগুলো বুঝিয়ে দিয়ে ঘর ফাঁকা করল। যাওয়ার আগে বালিশের নিচে জন্মনিরোধক ওষুধের পাতা রেখে যেতে ভুলল না। দোলা চুপচাপ হাঁটু ভেঙে বসেই ছিল, ওই যে সিনেমায় নতুন বউ যেভাবে বসে থাকে না, ঠিক সেভাবে। মেহেদি রাঙ্গা 2 ভরি স্বর্ণের মোটা মোটা বালা পরিহিত হাত দুটো হাঁটুর উপরে রেখে আর চোখে একবার বিছানার মধ্যিখানে তাকাতেই দেখল সেখানে লেখা জারিফ প্লাস দলা। দোলা চমকে উঠলেও পুনরায় দুচোখ বন্ধ করে ভালো করে তাকিয়ে দেখে লেখাটা তৌসিফ প্লাস দলা। বাইরে মেঘ ডাকতে শুরু করলো যেন হঠাৎ। আজ কি বৃষ্টি হবে? দোলা তবে আজ খুব বৃষ্টিতে ভিজবে। একটু পর স্বামী নামের একজন অধিকারে ঠাসা মানুষ যখন তার শরীরটা নিয়ে কিছুক্ষণ ছানাছানি করবে তারপর দোলা ছুটে যাবে ছাদে, মন ভরে ভিজিয়ে নিবে নিজেকে বৃষ্টিতে। দোলা অপেক্ষায়, স্ত্রী হিসেবে তার কর্তব্য পালনের। তার অপেক্ষা দীর্ঘ হয় না। কিছুক্ষণ পরেই দরজায় সিটিকিনি লাগানোর শব্দ হয়। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত। জারিফ সকাল থেকে দুপুর পর্যন্ত বিছানায় লেপ্টে থাকলেও দুপুরের পরে আর পারেনি। খিদেটা মাথাচাড়া দিয়ে উঠতেই বিছানা ছেড়ে উঠে পড়েছিল। একটা সিগারেট ধরিয়ে বারান্দায় গিয়ে সেটা পুড়িয়ে আড়মোড়া ভেঙে ঘরে ঢুকেছে। জাহিদা আনাম ছেলের সকালের নাস্তা টেবিলে সাজিয়ে তখনও বসেছিল। বাড়িতে এসেছে তার ছোট 2 বোন জেসমিন আর জবা। দীর্ঘ সময় ধরে গোসল করে জারিফ দোলার পছন্দের কালো রঙের শার্টটা পরে নিয়েছিল। এই শার্টটা জারিফের ফর্সা গায়ে বেশ মানায়। দোলা আর চোখে বারে বারে তাকিয়ে দেখত এটা গায়ে চাপালে। বাইকের চাবি নিয়ে বাড়ি থেকে বেরোনোর আগে ম্লান হেসে আয়নার সামনে দাঁড়িয়ে দোলার পছন্দের পারফিউমটা গায়ে মাখতে ভুলল না। ঘরভর্তি জারিফের নানু বাড়ির লোক। অরিন নামের 21 পা দেওয়া জারিফের খালাতো বোন, আর চোখে জারিফকে বার কয়েক দেখেছে। সুদর্শন, সুদেহী জারিফকে দেখে বারবার তার হৃদস্পন্দন বাড়ে। তার ওপর সেদিন আড়ালে দাঁড়িয়ে শুনেছে খালাদের মুখে, জারিফ আর তাকে নিয়ে পরিকল্পনা আছে জাহিদা আর তার ছোট বোন জবার। সেদিন থেকে তার মনের মধ্যেও অদ্ভুত অনুভূতি হচ্ছে। তাই তো মা একবার বলাতেই চলে এসেছে খালার বাড়িতে। ঘর থেকে বেরোনোর আগে জারিফ মাকে বলেনি কোথায় যাচ্ছে, এই যে এত মেহমান বাড়িতে, তাদের কারো সাথেই কুশল বিনিময় করেনি। শুধু হন্তদন্ত হয়ে ঘর ছাড়ার আগে বলল, রাত হবে ফিরতে। আঙিনায় বাইক স্টার্ট হবার আওয়াজ হতেই জাহিদার দু চোখ ভরে উঠেছিল। জারিফ দুপুরের খাবার বিকেলে খেয়েছিল, সে গিয়েছিল বিষখালীর কোলঘেঁষা কুটুম বাড়ি রেস্তোরাঁয় খেতে। অর্ডার করেছিল দলার পছন্দের সব আইটেম, পছন্দের ডেজার্ট। ওয়েটার এসে জারিফকে যখন বলল, আজ আপু এলো না যে। জারিফ মেনু কার্ড দেখতে দেখতে শান্ত স্বরে বলেছিল, আপু আর আসবে না। এখন থেকে আমি রোজ আসব। 2টার পরে এই কেবিনটা আমার জন্য ফাঁকা রাখবে। কুটুম বাড়ি থেকে বেরিয়ে জারিফ বিকেলটা স্টাফ কোয়ার্টার দিঘির পাড়ে কাটিয়েছে। বটগাছের মোটা শিকড়ের উপর বসে দিঘির জলে একের পর এক ঢিল ছুঁড়েছে। সেখান থেকে বেরিয়ে সার্কিট হাউস মাঠে মেলা দেখতে গিয়েছে। সেখানে বসেছে বিশাল এক মেলা। আগে হলে দোলাকে নিয়ে আসতো জারিফ। দোলা খুব উপভোগ করত। আচ্ছা, এই মেলা কদিন ব্যাপী?
দোলার স্বামী যেন দলাকে নিয়ে আসে এখানে, মেয়েটার মন ভালো হয়ে যাবে তবে। রাত গভীর হয়েছে, আকাশে মেঘ ডাকছে হঠাৎ, মেলা প্রাঙ্গণ থেকে বেরিয়ে জারিফ মফস্বলের রাস্তায় রাস্তায় হেঁটেছে। বাইকটাকে এক স্টুডেন্টের বাসার সামনে পার্ক করে রেখে হাঁটতে হাঁটতে সে ফজিলাতুন্নেসা ছাত্রী নিবাসের পেছনের গলিতে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। গলি পুরো ফাঁকা। রাত যে খুব গভীর। দূরে শেফা ফার্মেসির সামনে কয়েকটা কুকুর দাঁড়িয়ে তাদের সাংসারিক আলাপ করছিল। জারিফ তাদের তাড়িয়ে দেয়। ফজিলাতুন্নেসা ছাত্রী নিবাসের 3 তলার 304-এর কাচের জানালা বন্ধ, জ্বলছে না আলো। জারিফ দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে একদৃষ্টে সেদিকে তাকিয়ে থাকে। দুদিন আগেও না মেয়েটা ওখানে, ওই জানালার কাছে দাঁড়িয়ে কানে ফোন চেপে ধরে বলল, আর 5 মিনিট থাকো। আজ সে কোথায়? স্বামীর ঘরে, স্বামীর বিছানায়। তাদের বাসর হয়ে গিয়েছে গতকাল। আজ নিশ্চয়ই স্বামীর বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। একদিন খেই হারিয়ে দলার গালে চুমু খেতে গিয়েছিল জারিফ, মেয়েটা আতঙ্কে, রাগে দুঃখে কেঁদে কেটে অস্থির হয়ে গিয়েছিল। চুমুটা জারিফ খায়নি সেদিন, তারপর থেকে কখনোই দলার হাতটা অবধি ধরেনি। লিখিত অধিকারনামা তো ছিল না। আজ তাকে কেউ অধিকার নিয়ে ছোবে, নিশ্চয়ই পাপ হবার ভয় কাঁদবে না মেয়েটা, সহাস্যে সায় দেবে স্বামীকে। তৌসিফ ঘরের সিটকিনি তুলে দলার দিকে ফিরে তাকায়। ঘুমটা মাথায় বসে আছে দলা। ঘরে কারো উপস্থিতি টের পেয়েও মাথা তুলল না। নতুন বউয়ের লজ্জা, সংকোচ থাকা উচিত। তৌসিফ এতেও মুগ্ধ হল। রাজধানীতে নির্লজ্জ মেয়ে দেখতে দেখতে চোখ পচে গিয়েছিল। দোলা নামের মেয়েটি তার চক্ষু শীতল করেছিল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে গায়ের পাঞ্জাবি পাল্টে একটা টি শার্ট পরে বিছানায় দলার কাছে এগিয়ে যায় তৌসিফ। দোলা তখনও মাথা নিচু করে বসে। তৌসিফ দলার দিকে তাকিয়ে স্মিত হেসে দলার ঘোমটা টেনে সরিয়ে দেয় কিছুটা। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে দলার মুখ কাছ থেকে। দোলা চোখ নামিয়েই ছিল। তৌসিফ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে ওঠে, তখন বোঝো তোমার ওপর ওভাবে চড়াও হয়েছিল, ভয় পেয়েছিলে। আসলে আমাকে নিয়ে ও খুব জেলাস। দোলা নিশ্চুপ। তৌসিফ ধীরে ধীরে তার দৃষ্টি নামিয়ে দলার হাতে রাখে, পর পর দোলার ডান হাতটা টেনে একটা হীরের আংটি দলার অনামিকায় পরিয়ে দিয়ে বলে, আমিও বোঝোর মতোই জেলাস, তবে তোমাকে নিয়ে। দোলা একদৃষ্টে নিজের অনামিকা আঙুলের দিকে তাকিয়ে আছে। এই আঙুলে একদিন তার বেকার প্রেমিক পাথরের আংটি পরিয়ে দিয়েছিল মজা করে। গায়ে হলুদের সময় দলার যা সেই আংটিটা খুলে ছুঁড়ে ফেলে দিয়েছিল আঙুল থেকে। আচ্ছা, এই আংটিটার দাম কত? লাখ টাকা তো হবেই। দোলার বাপের বাড়ির লোকজন দেখলে চোখ ছানাবড়া হয়ে যাবে তাদের। দোলার ঘোর কাটে তৌসিফের দ্বিতীয় পদক্ষেপে। দোলার ডান হাত টেনে সে হাতে একটা চেক তুলে দেয়। মোহরানার টাকা পরিশোধ করল দলার স্বামী। এর মানে ইশারা দিল, তোমার প্রাপ্য তোমাকে বুঝিয়ে দিলাম, এবার আমার প্রাপ্য আমি বুঝে নিতে চাই। দোলা চুপচাপ চেকটা বেডসাইডের টেবিলে রেখে দিল। 7 লক্ষ টাকার ওজন সইতে পারছিল না তার হাত। তৌসিফ বাঁকা হেসে দলার কাছে এগিয়ে যায়। খয়েরি বেনারসির ঘোমটাটা পুরো সরিয়ে ফেলে দলার থুতনিটা উঁচু করে তুলে ধরে দলার মুখটাকে দেখে। দুচোখ বন্ধ করে দলা বেনারসি খামচে ধরে থাকে। কিছুক্ষণ যেতেই নিজের কপালে পুরুষালী উষ্ণ অধরের ছোঁয়া পেতেই দলা শিউরে ওঠে, গুটিয়ে যায়। ঘন ঘন শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করে। কোনোমতে অস্ফুট স্বরে বলে ওঠে, আমি এখনই প্রস্তুত নই। তৌসিফ মৃদু হেসে ফেলে। দোলা অবাক হয়ে তাকায়, তার কাছে মনে হলো যেন সে একটা মজার কথা বলেছে আর তাই তৌসিফ হাসছে। তৌসিফের হাসির রহস্য বুঝে ওঠার আগেই নিজেকে সে তৌসিফের বুকে আবিষ্কার করে। ঘটনার আকস্মিকতায় আঁতকে ওঠে দলা। মানুষটা শান্ত তবে তার হাতের বাঁধন দৃঢ়। দোলার সাধ্য নেই নিজেকে দূরে সরানোর। তৌসিফ খুবই শান্তভাবে এক হাতে দলার কপালে লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে দেয়। দোলা আরেকবার বলে ওঠে, প্রস্তুত নই আমি। তৌসিফ ঠোঁটে বক্র হাসির রেখা ফুটিয়ে দলার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে ওঠে, কেউই থাকে না।
দোলা আর কোনো কথা বাড়ায় না, বাড়ানোর প্রয়োজন বোধও করে না। শুধু একটা দীর্ঘশ্বাস ছেড়ে দুচোখ বন্ধ করে নেয়। বৈধ পুরুষ তার ঠোঁটের স্পর্শে দোলার কপাল, গাল, নাকের ডগা সিক্ত করে দিচ্ছে। দোলার খুব বিরক্ত লাগছে, তার এত অযাচিত পরমস্পর্শ নিতে ইচ্ছে করছে না। তার চেঁচিয়ে বলতে ইচ্ছে করছে, আপনার যা প্রয়োজন আপনি নিয়ে নিন। আমার এসব অযাচিত আহ্লাদের স্পর্শ প্রয়োজন নেই। কিন্তু সে চেঁচিয়ে বলতে পারল না, শুধু বুঝে গেল তার চেঁচিয়ে বলাতেই কিছু যাবে আসবে না। বন্ধ দুচোখ, কিছু শ্বাসরুদ্ধকর স্পর্শ, হঠাৎ মাথার নিচে বালিশ থেকে বুক থেকে শাড়ির আঁচল সরিয়ে নেওয়া হয়। গলার কাছে কারো অসামাল উৎপীড়ন। স্পর্শগুলো অচেনা অজানা, হয়তো এই স্পর্শগুলোই নিত্যদিনের অভ্যাস হবে। এই ছোঁয়াগুলো এখন পীড়া দিচ্ছে, হয়তো সময়ের সাথে সাথে আনন্দও দেবে। মানিয়ে নেওয়া হবে, সন্তান সন্ততি হবে, আর তারপর দোলার ভাবনা ফুরালো, নটে গাছটিও মুড়ালো। শরীর থেকে শেষ ভূষণবসন অতি সন্তর্পণে খোলা হয়। হাস্যকর। এত ভদ্রতা, সংবেদনশীলতা দেখানোর কোনো প্রয়োজন নেই। নেই প্রয়োজন। পুরুষটার এই ভণ্ডামিতে দলার খুব হাসি পেল। তবে হাসার অবকাশ পেল না, শরীরের ওপর একটা পেটানো শরীর তার অধিকার আদায় ব্যস্ত, তার মনোযোগ ভাঙা যাবে না, নারাজ করা যাবে না তাকে। দোলার পাপ হবে পাপ। ফেরেশতারা লানত দেবে স্বামী মানুষটা নারাজ হলে। স্ত্রীর কর্তব্য পালনের মুহূর্তে তীব্র যন্ত্রণায় ফুপিয়ে ওঠা দলার চোখে হঠাৎ করে তার দেবদার মুখটা ভেসে উঠল। নিজেকে নিজে দলা ধিক্কার দিল, ছি দলা, ভ্রষ্টাচারী। দেবদা এখন পরপুরুষ। স্বামী নামের মানুষটা দোলার চোখের পানি মুছিয়ে দিচ্ছে। দোলার প্রচণ্ড বিরক্তিতে মুখ তেতো হয়ে গেল। এই সব কেন? স্বামীর কাজ শুধু তার অধিকার আদায় করা। সে দোলার চোখের পানি মুছিয়ে দেবে কেন? দোলা হঠাৎ ইচ্ছে করে ধাক্কা দিয়ে মানুষটাকে সরিয়ে দিতে। কিন্তু না, এতে দলার পাপ হবে। দুচোখ বন্ধ করেই আকাশ কুসুম ভাবছে দলা। আচ্ছা, তার দেবদা এখন কি করছে? বা কি করবে? চন্দ্রমুখী। হ্যাঁ, একটা চন্দ্রমুখী যেন আসে তার দেবদার জীবনে। পার্মানেন্ট চন্দ্রমুখী। কখনো যেন পারুর কথা মাথাতেই আনতে না দেয় দেবদার। কখনো যেন দেবদাকে ছুটে আসতে না হয় তার পারুর সিংহদুয়ারে। ঘাড়ের কাছে বৈধ পুরুষের অস্থির নিঃশ্বাস। থেমে গিয়ে দলাকে একটু বিশ্রাম দিচ্ছে নাকি? কাবিন কত টাকার ছিল যেন? হ্যাঁ, 7 লাখ। 7 লাখ টাকা এত তাড়াতাড়ি উসুল তো হবে না। দোলার ধারণা সঠিক। 7 লাখ টাকা অত সহজে উসুল হয়নি রাতে। তবে দলার খুব একটা কষ্ট হয়নি, দলা তো নিজের কল্পনার জগতে বিচরণ করছিল। একটা দোতলা বাড়ির ছাদ, পড়ন্ত বিকেল, তার গায়ে একটা সুতির লাল শাড়ি, জারিফের গায়ে একটা বাটিকের পাঞ্জাবি, 2 কাপ চা। আরও কত কি! এসব কিছু চোখের সামনে ভাসছিল, তাই যন্ত্রণার ছিটেফোঁটাও অনুভব করেনি দলার শরীর। শুধু মাঝে মাঝে বিরক্তি এসেছিল যখন দোলার কপালে স্বামী বলে লোকটা ঠোঁট ছুঁয়েছে। দরকার নেই দোলার এত আদর কপালে। দরকার নেই। রাতে বৃষ্টি নামল না। দোলার ভীষণ মন খারাপই হলো। বড় সাধ করেছিল আজ শরীর বিসর্জনের রাতে বৃষ্টিতে গা ভেজাবে বলে। দোলার কোনো সাধ পূরণ হয় না, তাই এটাও হলো না। ফজরের আজান দিয়ে দিয়েছে। ঘাড় ঘুরিয়ে দলা তার পাশে শুয়ে থাকা মানুষটাকে দেখে। সারারাত দলাকে আহ্লাদ করে বুকের সাথে লেপ্টে রেখে এখন ক্লান্ত হয়ে ওপাশ ফিরে ঘুমাচ্ছে। দোলার ঠোঁটের কোণে কারণ ছাড়াই এক চিলতে হাসি। শরীরের ওপর থেকে যখন ওই স্বামী নামের মানুষটা সরে গিয়েছিল তখন দলা চোখ খুলে এক পলকের জন্য দেখেছিল মানুষটার মুখে পরিপূর্ণতার হাসি, নিজেকে সার্থক পুরুষ হিসেবে দেখে। দোলা কুমারী, দলার জীবনে সেই প্রথম পুরুষ, এটা প্রমাণিত হওয়ায় লোকটা দলাকে পুরস্কার স্বরূপ কপালে আরও একটা চুমু দিয়েছিল। চাদরটা গায়ে লেপ্টে ধীরে ধীরে দলা উঠে বসে। বৃষ্টি না হোক, শাওয়ার ছেড়ে দলা এখন বৃষ্টি বিলাস করবে। খুলে ফেলা বেনারসি তুলে নিতে গিয়ে দেখে বেনারসির একাংশ স্বামীর পিঠের নিচে চাপা পড়েছে। দোলা শাড়িটা তোলে না।
কোনোমতে চাদরে নিজের নগ্ন শরীর ঢেকে লাগেজ থেকে নতুন শাড়ি বের করে ওয়াশরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে থাকে। সময় গড়াতে থাকে, হঠাৎ করে দলা না চাইতেও ফুঁপিয়ে ওঠে, তারপর বিকট আর্তনাদ করে দেয়ালে পিঠ ঠেকিয়ে কাঁদতে কাঁদতে দেয়াল ঘেঁষেই মেঝেতে বসে থাকে। কান্নার আওয়াজ জোরালো থেকেও জোরালো হয়। দোলা নিজেকে নিজে থামাতে পারছে না। হিতাহিত জ্ঞান হারিয়ে নিজের গালে নিজেই চড় থাপ্পড় মারছে পরপর। ওয়াশরুমের দরজায় ধাক্কা পড়ে। দোলার অনুভূতি থিতিয়ে যায়। শাওয়ার বন্ধ করে ভেজা কাপড় পাল্টে নতুন রঙিন শাড়িতে নিজেকে মুড়িয়ে মাথায় তোয়ালে পেঁচিয়ে ওয়াশরুমের দরজা খুলে দেয়। তৌসিফ দোলার দিকে তাকিয়ে আছে। দোলা স্বামীর নজরে নজর না মিলিয়ে চুপচাপ হেঁটে বিছানায় গিয়ে বসে। তৌসিফ দোলার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীর পায়ে হেঁটে তার পাশে গিয়ে বসে। এক হাতে দলাকে আগলে নিয়ে অন্য হাতে দলার থুতনি ধরে দলার নাকে ডগায়, কপালে চুমু খেয়ে আহ্লাদি সুরে ফিসফিসিয়ে বলে, ব্যথা হচ্ছে জান। দোলা দুচোখ বন্ধ করে নেয়। লোকটা এত কেন কপালে চুমু খাচ্ছে? এভাবে চলতে থাকলে মেজাজ হারিয়ে লোকটার গলা টিপে ধরবে দলা, তখন দাদিরা বলবে, লানত লানত। তৌসিফ নিজের মতো তার বউকে কিছুক্ষণ শুকনো আদর করে নিজের হাতে বউকে পেইন কিলার খাইয়ে পানি খাইয়ে দেয়। তারপর দোলাকে শুইয়ে দিয়ে আদুরে গলায় বলে, বিশ্রাম করো। দোলা স্বামীর বাধ্য বউ, স্বামীকে রাতে নারাজ করেনি দোলা, তাই সে স্বামীর কথায় বিশ্রাম নিচ্ছে। তার স্বামী একটা সিগারেট ধরিয়ে বারান্দায় চলে গিয়েছে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। দোলা দুচোখ বন্ধ করে নেয়, আবারও জারিফের মুখটা ভেসে ওঠে। দুচোখের কার্নিশ বেয়ে অবিরত জল গড়াতে থাকে তার। দোলা তা রুখতে চায় না। ঝরুক। স্বামী যদি দেখে তবে তো বলবে, ব্যথা করছে জান, সেজন্য কাঁদছ। আর সে বলবে, হ্যাঁ, পেইনকিলার খেলেই কমে যাবে। রাতে বেশ দেরি করেই ফিরেছিল জারিফ। এসে কোনো মতে শার্টটা খুলে বিছানায় উপুর হয়েছে। আশ্চর্যজনকভাবে আজ রাতে ভালোই ঘুম হয়েছে তার, এখনো ঘুমাচ্ছে। অরিন এক কাপ চা নিয়ে জারিফের ঘরে ঢোকে। গতকালকের ন্যায় আজও জারিফ ঘরের দরজা খুলে রেখে ঘুমিয়েছিল। উপুর হয়ে শুয়ে থাকা ফর্সা, সুঠাম চওড়া পিঠটা দেখে অরিন ঢোক গিলে নেয়। লজ্জাও লাগছিল বেশ। সে হাতের চায়ের কাপটা জারিফের বেড সাইডের টেবিলের ওপর রেখে ঘুরে দাঁড়াতেই জারিফ পেছনে থেকে বলে ওঠে, এই দাঁড়া। অরিন কিছুটা ঘাবড়ে গিয়ে দাঁড়িয়ে পড়ে। জারিফ উঠে নিজের উন্মুক্ত শরীর ঢাকতে কাঁধের ওপর একটা তোয়ালে রেখে দেয়। ত্রস্ত পায়ে হেঁটে অরিনের সামনে এসে দাঁড়িয়ে ক্ষুব্ধ কণ্ঠে বলে, আমি ঘুমাচ্ছিলাম, তুই চা নিয়ে এলি কার জন্য? অরিন থতমত খেয়ে যায়। সে তো বাহানা দেখিয়ে ঢুকেছিল এই ঘরে, চা দিতে নয়। সে আমতা আমতা করে, ভেবেছি তোমার ঘুম ভেঙেছে জারিফ। ওই তুই জারিফ কাকে বললি? ধমকে ওঠে জারিফ। অরিন কেঁপে ওঠে। জারিফ অরিনের পা থেকে মাথা পর্যন্ত দেখে অরিনের চুলের মুঠি ধরে। অরিন বিকট চিৎকার দিয়ে তার মা খালাদের ডাকতে থাকে। জারিফ চেঁচিয়ে ওঠে অরিনের ওপর, খুব চন্দ্রমুখী হওয়ার শখ জেগেছে। তুলে একটা আছাড় মারব। জাহিদা, জেসমিন, জবা ছুটে এসে জারিফের হাত থেকে অরিনকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে। জারিফ ছাড়ে না, খ্যাপা কণ্ঠে চেঁচিয়ে যাচ্ছে, চন্দ্রমুখী হওয়ার শখ একেবারে ঘুচিয়ে দেব। জারিফের হাত থেকে অরিনকে কোনোমতে ছাড়িয়ে নেন জবা আর জেসমিন। জারিফ পুনরায় তেড়ে গিয়ে বলে, ফের আমার আশেপাশে দেখলে থাবড়া মেরে চেহারার মানচিত্র চেঞ্জ করে ফেলব। জাহিদা আনাম জারিফকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে ধমকে ওঠে, কি হচ্ছে কি জারিফ? এসব কোন ধরনের অসভ্যতামি? অরিন এতটাই আতঙ্কিত হয়ে পড়েছে যে সে কান্না অবধি করতে পারছে না। মায়ের পেছনে গিয়ে লুকিয়ে আছে। জারিফ মায়ের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে বলে, কি মেয়ে পছন্দ করো মা আমার জন্য? দেখলেই তো থুথু দিতে ইচ্ছে করে। তুমি না ভালো মা, আরো বেস্ট কাউকে খুঁজে বের করো। জাহিদা আনাম নির্বাক। জারিফ বিছানা থেকে শার্টটা উঠিয়ে গায়ে চাপিয়ে ফোন আর বাইকের চাবি নেয়। তারপর হন্তদন্ত হয়ে সদর দরজার দিকে যেতে যেতে বলে, তোমার পছন্দ করা এই পাত্রী রিজেক্টেড।
বিকেলে এসে যেন ওর ওই বদন না দেখি। অগ্রহায়ণের শুরুতে প্রকৃতি ক্ষণে ক্ষণে রূপ বদল করে নিজের। দুপুরে কাঠ ফাটা রোদ, রাতের বাতাস নাতিশীতোষ্ণ। তবে ভোরের দিকটা আশ্চর্য রকমের ঠান্ডা। গায়ে চাদর না টেনে উপায় নেই, কখনো কখনো এই পাতলা চাদরেও শীত মানতে চাচ্ছে না যেন। ঘরের জানালাটা রাতে খোলাই ছিল, ভোর রাতের মৃদু মন্দ বাতাস ঢুকে ঘরের শোভাবর্ধনে ব্যবহৃত ফুলদানিতে থাকা প্লাস্টিকের টিউলিপগুলোকে নাচাচ্ছে। ঘরের বাতি নেভানো থাকলেও বেলকনি থেকে আসা আলোতে দোলা সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। তাকে শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে স্বামী নামের মানুষটা। লোকটা হয়তো বুঝতে পেরেছে তার বউ পালাতে পারে, তবে লোকটা জানে না দোলারা বাস্তবতা থেকে পালাতে পারে না। আর সেটা যদি নিজের দোষে হয় তবে তো কথাই নেই। দোলার দোষ, দলার ভুল, দলার অন্যায়, দলার পাপ, দলার মহাপাপ। সবকিছু দোলারই ছিল। দোলা সিলিংয়ের দিকে তাকিয়ে অলিখিত একটা লিস্ট করে ফেলে সবকিছুর। নাম্বার 1, দলা একজন ত্রুটিপূর্ণ মহিলার গর্ভে জন্ম নিয়েছে। নাম্বার 2, দলা নিষিদ্ধ মানুষকে ভালোবেসে ফেলেছে। নাম্বার 3, একজন মায়ের অনুভূতির দাম দিতে গিয়ে ওই মানুষটাকে ভেঙেছে। নাম্বার 4, দলা নিঃস্বার্থ হতে গিয়ে স্বার্থপর হয়েছে। আরো 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 লম্বা এই লিস্টটা। দলা আর এগোতে পারল না সামনে। এত এত দোষ দলার। সে তুলনায় দলার এই শাস্তিটা এখন ঠিক লাগছে দলার কাছে। দোলা মনে মনে ভাবল এমনই চলুক, ওর এই অনুভূতিহীন, ভালোবাসাবাসীহীন, প্রেমহীন, দরদবিহীন ছোঁয়াছুঁই এই কদিনে ছয় গিয়েছে। শাস্তিটা তেমন কঠিন নয়, সামান্য কষ্ট হয়, তাতে দাঁত চেপে সহ্য করা যায়। এই স্পর্শগুলো দলা শাস্তি হিসেবেই চায়। যদি কখনো দলা এই স্পর্শের মাঝে দরদ, স্নেহ, প্রাণ খুঁজে পায় তাহলে যে মুখপুরি দলার শাস্তি হলো না। তৌসিফ নড়েচড়ে উঠে হাতের বাঁধন দৃঢ় করে। দোলার হাসি পেল, দলা কি পালাবে? না, বাস্তবতা থেকে তো একদমই না। এই যে পাশে শুয়ে থাকা মানুষটা, এই মানুষটা একটা আস্ত বাস্তবতা, বই কিছুই না। বাস্তবতার প্রসঙ্গে দলা ভাবতে থাকলো, স্বামী স্ত্রীর সম্পর্কে হয়তো বাস্তবতা হচ্ছে দেওয়া এবং নেওয়া। এই তো রাতে দলার পা দুটোতে এক জোড়া দামি পাইল পরিয়ে দিল শেখ তৌসিফ আহমেদ। এটা হচ্ছে দেওয়া। তারপর যখন দোলার সাথে ঘনিষ্ঠ হতে চাইল, দলা অনুরোধের সুরে বলেছিল, আমার না আজ একটু মাথা ব্যথা করছে। আজ থাক। লোকটা শুনলই না, সে দিয়েছে, এখন যে তার নেওয়ার পালা। নয়তো হিসেব বরাবর হবে কি করে। শুধু কণ্ঠে একটু দরদ ঢেলে বলেছিল, মাথার ব্যথা একদম ভ্যানিশ করে দেবযান। দোলা মানতে না চাইলে মেজাজ দেখালো, চড় থাপ্পড় খাওয়ার আগেই দোলা রাজি হয়ে গেল। দোলার মাথা ব্যথা রাতে আসলেই ভ্যানিশ হয়ে গিয়েছিল, কারণ ব্যথাটা উপলব্ধি করার মতো অনুভূতি অবশিষ্ট ছিল না। প্রত্যেকবার অনুভূতি শূন্য হয়ে পড়ে থাকে। গলার কাছে পুরুষালী উষ্ণ অধরের স্পর্শে দলা বুঝতে পারে তার জীবনের বাস্তবতা জেগে উঠেছে। আবারও আরও এক দফা দেওয়া নেওয়ার হিসেব শুরু হবে এই ভোরাতে। দলা অভ্যস্ত হয়ে উঠছে এতে। কিন্তু না, এবার লোকটা যেন একটু সদয় হয়েছে দলার প্রতি। ঘুম ঘুম কণ্ঠে জানতে চাইল, রাতে শরীর খারাপ লাগছিল বললে। এখন ঠিক আছো? 8 ঘন্টা। 8 ঘন্টা পরে লোকটা আগ্রাসী স্বামীর চরিত্র থেকে বেরিয়েছে। হঠাৎ তার মনে পড়েছে তার বউয়ের শরীর ভালো নেই। দোলার নীরবতা ভাঙতে তৌসিফ আর একটু ঘনিষ্ঠ হয়ে বলে, বলো জান। এখন মাথা ব্যথা করছে। দোলা অস্ফুট স্বরে বলে, না। দোলার চুলের মধ্যে আঙুল বিচরণ করে তৌসিফের। আঙুলগুলো কিছুক্ষণের ব্যবধানে অবাধ্য হয়ে দলার স্পর্শকাতর স্থান ছোঁয়। ওই যে শুনল, দলার শরীর এখন ঠিক আছে। আরও একবার আস্কারা পেল স্বামিত্ব ফলাতে। কারণ এটাই বাস্তবতা। আর কার জীবনে হয় কি না দলা জানে না, তবে দলার জীবনে হচ্ছে। বাস্তবতা যা এড়ানোর উপায় নেই। শেখ বাড়ির ছোট ছেলের বউ দোলার কাজকর্মের প্রশংসায় পঞ্চমুখ শ্বশুর বাড়ির সবাই। কাজের লোক থাকা সত্ত্বেও সবকিছু হাতে হাতে করে।
দোলা যে নিজেকে ব্যস্ত রাখতে এসব করে তা জানে না কেউই। 12 দিন পেরিয়েছে বিয়ের। 3 দিন ব্যাপী রিসিপশন শেষ হয়েছে সপ্তাহখানেক আগে। বাড়ি থেকে মেহমান সব চলে গিয়েছে। বাড়িটা আগের মতোই ফাঁকা। তৌসিফ সদরের অফিসে বসা শুরু করেছে। দিনটা দোলার ইউরার সাথে কাটে, রাতটা কাটে স্বামীর সাথে দেওয়া নেওয়ার হিসেব করে। দোলার প্রাত্যহিক রুটিন এখন থেকে এটাই। মাঝে মাঝে দলাদের বাড়ি থেকে দলার ফুপু, চাচিরা আসে দলার সুখ দেখতে, নির্লজ্জের মতো। দোলা বাক্স খুলে খুলে তাদেরকে তার সুখ দেখায়। দামি পায়েল, দামি ব্রেসলেট, নতুন গয়না। আরো কত সুখ দলার। আলমারি ভর্তি সুখ দলার। অন্যের কাছ থেকে ধার করে শাড়ি পরা দলার আলমারি ভর্তি শাড়ি, থুড়ি সুখ। ওয়ার্ড্রোবে আছে 3-4 রঙের পাতলা ফিনফিনে দামি নাইটি, যেগুলো মাঝে মাঝে রাতে স্বামী আদেশ দিলে পরে স্বামীর সামনে যেতে হয়। দোলার ইচ্ছে করে ফুপু চাচিদের সেসবও দেখিয়ে দিতে। গয়নার ডিজাইন দেখে দলার চাচি ফুপুরা বলে তাদের জামাই কত রুচিশীল। নাইটিগুলো দেখলে বলবে তাদের জামাই কত শৌখিন। কথাটা ভাবতে ভাবতেই দলা হেসে ওঠে। রান্নাঘরে আনমনে দাঁড়িয়ে ছিল দলা। একা একা পাগলের মতো কিছুক্ষণ হাসার পর টের পায়ে দু চোখে পানি জমেছে। এত ব্যস্ত জীবনেও হুট করে কখনো কখনো ওই মানুষটার মুখটা ভেসে ওঠে চোখের সামনে। কানে শুনতে পায় কেউ বলল, চলো না একটু স্বার্থপর হই। এটা কি ঠিক? ঠিক না তো। সেদিন তৃপ্তির সাথে ফোনালাপের সময় শুনেছে মানুষটা রোগা হয়ে গিয়েছে এই কদিনে। দোলার খুব ইচ্ছা করেছিল মামিকে ফোন করে জিজ্ঞাসা করতে কেন এই হাল। সে মা হয়ে কি করছে এখন। রিসিপশনে পুরুষ বলতে জারিফ একাই। এই অফিসে জারিফের আগেও দুবার এসেছে। শেষবার এসেছিল জুলাইয়ে, ইন্টারভিউ দিতে। চাকরিটা তখন কনফার্ম ছিল না। এত মহিলাদের মধ্যে জারিফের সংকোচ বোধ হচ্ছে কিছুটা। কিন্তু সে পাত্তা না দিয়ে ফোন ঘাঁটতে থাকে। সময় গড়াতেই তার ডাক পড়ে। নির্লিপ্ততা ভঙ্গিতে উঠে দাঁড়ায় সে। তার সামনে এই অফিসের ব্যবস্থাপনা পরিচালক, মুখ হাসি হাসি করে তাকিয়ে আছে তারই দিকে। জারিফ পাথুরে দৃষ্টিতে তাকিয়ে আছে। তার কি করা উচিত এখন? হাসির বিনিময়ে হাসি ফিরিয়ে দেওয়া উচিত। লোকটা জারিফের দিকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে বলে, 4 মাস ধরে পেন্ডিংয়ে ছিলেন। নিন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার। জারিফ একদৃষ্টে তার হাতের অ্যাপয়েন্টমেন্ট লেটারটার দিকে তাকিয়ে। লোকটা বলতে থাকে, এখন কেমন বোধ করছেন? চাকরিটা পেয়ে কেমন লাগছে? জারিফ লোকটার কথায় গা দুলিয়ে হাসতে থাকে। লোকটা রীতিমতো অবাক, হতবাক। জারিফ লোকটাকে আরো অবাক করে দিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ছিঁড়ে ফেলে হাসতে হাসতেই বলে, জঘন্য লাগছে। দেবদাসের এই গল্পটাতে পারুও চেষ্টা করছিল মেনে না নিলেও মানিয়ে নিতে, চলছিল সবকিছু চলার মতোই। তুলির দেবদা কখনো চন্দ্রমুখীর কাছে যায়নি, আর না এসেছে পারুর সিংহদুয়ারে। তুলির দেবদা কখনো তার সিংহদুয়ারে এসে মুখ থুবড়ে না পড়লেও পারুর গল্পের শেষ পরিচ্ছেদ লেখার সময় হয়ে এলো। কফি। সিঁড়িতে দাঁড়িয়ে তৌসিফ গম্ভীর কণ্ঠে বলে ওঠে। রান্নাঘরে ব্যস্ত থাকা দলার ঘোর কেটে যায়। সেই বলেই গিয়েছিল তৌসিফ আজ বাড়িতে। স্বামীর আদেশ পেয়ে দলা তাড়াহুড়ো করে কফির পানি ফুটিয়ে নেয়। কফি বানানোর সময় ফারিন বলল, একি দলা, তৌসিফ তো 1 চামচ চিনি খায়। তুমি তো চিনি দিয়েই যাচ্ছ। ফারিনের কথায় দলার অন্যমনস্ক ভাব কেটে যায়। হাতে কফির মগটা তুলে ঠান্ডা গলায় বলে, অসুবিধে নেই। উনি এই কফি ছুঁয়েও দেখবে না। ফারিন দলার কথা বুঝল না। দোলা হেঁটে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। ফারিনকে বলা দলার কথার মানে হলো কফি ছিল একটা ইশারা। এই ভরদুপুরে শেখ তৌসিফ আহমেদের তার বউকে চাই। ডাইনিং টেবিলে বসা বাবা ভাইয়ের সামনে বউকে সরাসরি ডাকতে পারছিল না। তাই কফি চেয়েছে। দোলা এই কদিনে তার স্বামীর ইশারাও শিখে গিয়েছে। দোলা কি লক্ষ্মী বউ। ঘরে ঢুকে বেড সাইডের টেবিলে কফির মগটা রাখতেই তৌসিফ দোলাকে বলে ওঠে, দরজার লাগিয়ে এসো। অ্যাপয়েন্ট লেটার ছিঁড়ে জারিফ শহর চষতে বেরোয়।
ছুটে যায় তার পছন্দের জায়গাগুলোতে, তার দুলির পছন্দের জায়গাগুলোতে। ইদানিং জারিফ বাইক নিয়েও বেরোয় না। হাঁটতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে সে। সকালে ঘুম থেকে ওঠে, মাকে দেখিয়ে সুন্দরভাবে নাস্তা খেয়ে বেরিয়ে যায়, ভালো লাগলে দু-একটা টিউশনি করায়। ছকবাঁধা জীবন ভালো লাগে না জারিফের। ছুটে যায় কুটুম বাড়িতে খেতে। রাতে ফজিলাতুন্নেসা ছাত্রীনিবাসের পেছনের গলিতে যায়। রুম নাম্বার ৩০৪-এ এখনো কোনো ছাত্রী ওঠেনি। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে মশার কামড় খেয়ে রাত করে বাড়ি ফিরে মাকে দেখিয়ে রাতের খাবার খায়। ঘরের দরজা খোলা রেখে বিছানায় গিয়ে উপুর হয়ে শুয়ে নিজের মাথাটাকে বালিশের নিচে ঢুকিয়ে নেয়। তবে জারিফ এখন আর কাঁদে না। ওভাবে ঘুমাতে ভালো লাগে তাই ঘুমায়। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে জারিফ তার স্টুডেন্টের বাসার সামনে যায়, সেখানে তার বাইকটা পার্ক করে রাখা। আজ অনেক দিন পরে বাইকে উঠবে সে, উদ্দেশ্যহীনভাবে হাইওয়েতে ঘুরবে। ভবঘুরে জীবনে আজ একটু অ্যাডভেঞ্চার করবে সে। দোলা সিটিকিনি তুলে স্বামীর দিকে ঘুরে তাকায়। না, আজ ভরদুপুরে ডাকার কারণ দেওয়া নেওয়া নয়, কারণ অন্য কিছু। তৌসিফ নির্বিকার চিত্তে হাতের ফোনে থাকা জারিফ আর দোলার ছবিগুলো থেকে দৃষ্টি সরিয়ে দোলার দিকে তাকায়। দোলা ততক্ষণে বুঝে গিয়েছে কি ঘটেছে। সে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়েছিল। তারপর ধীরে ধীরে মেঝেতে বসে, হাঁটু মুড়ে। তৌসিফ ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে বলে, তো এজন্য প্রথমে মতো দাওনি বিয়েতে? তো তারপর কেন দিলে? দোলা শুকনো গলায় কাট কাট বলে, আপনার টাকা দেখে। আপনি বড়লোক দেখে রাজি হয়েছি। তৌসিফ হাসে। কিছুক্ষণ হেসে দলার সামনে হাঁটু ভেঙে বসে বলে, তোমরা মফস্বলের মেয়েরাও খুব চালু। এত গভীর প্রণয় ছিল অথচ আমি খোঁজ লাগিয়েও কিছু জানতে পারলাম না। অবশ্য আমার এসবে কিছু যেত আসতো না। বিয়ে তোমাকে করতামি। দোলা কোনো জবাব দেয় না, শুধু ফিচেল হাসে। তৌসিফ হাতের ফোন থেকে ছবিগুলো ডিলিট করে ফেলে খুবই শান্ত ভঙ্গিতে দোলাকে বলে, বিয়ের দিন সন্দেহ হয়েছিল যদিও। এনিওয়ে, অসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তুমি শেখ তৌসিফ আহমেদের বউ, এটাই চিরন্তন সত্যি। এবং তৌসিফ আহমেদ খুব ভালো করে জানে কিভাবে বউ পালতে হয়। আজ থেকে বাড়ির বাইরে যাওয়া, কোনো বান্ধবীদের সাথে যোগাযোগ বন্ধ। পরীক্ষার সময় আমার সাথে যাবে। দোলাও সাথে সাথে তাচ্ছিল্যের সহিত জবাব দেয়, জো হুকুম মেরে আকা। তৌসিফ উঠে দাঁড়াতেই দলার ফোন বেজে ওঠে। দলা উঠে ফোনটা তুলে হাতে নিতেই তৌসিফ বলে, কলটা রিসিভ করে লাউড স্পিকারে দাও। দোলা তাই করে। ওপাশ থেকে তৃপ্তির কান্না ভেজা গলার আওয়াজ ভেসে আসে, তুলি রে। জারিফ ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। তুলির দেবদা মুখ থুবড়ে তার সিংহদুয়ারে এসে পড়েনি। তবে দেবদার ঘোর বিপদ অবশেষে হয়েছে। হয়তো তার দুলির কারণেই। খবরটা পেয়ে দলা বিকট চিৎকার দিয়ে ওঠে। চিৎকারে তালা লেগে যায় শেখ বাড়ির সবার কানে। ছুটে আসে সবাই, কি হয়েছে জানতে চায়। দোলা তরপাতে থাকে। শেখ তৌসিফ আহমেদ শান্ত চোখে দেখতে থাকে দলাকে। সত্যিটা জেনে পুরো শেখ বাড়িতে ছি ছি পড়ে গেল। বাড়ির বউ পরপুরুষের জন্য চোখের পানি ফেলছে। কি পাপ, এত মহাপাপ! আগে হলে দোররা মেরে মেরে মেরাই ফেলত। দোলা কারো কথা গায়ে মাখল না, সে একটুও কার্পণ্য করল না তার দেবদার জন্য গলা ফাটিয়ে কাঁদতে। শেখ তৌসিফ আহমেদ বউকে নিয়ন্ত্রণের আনার সম্পূর্ণ চেষ্টা করল, টেনে হিচড়ে ঘরে ঢোকালো। দোলা শুধু বলেই যাচ্ছে, আমাকে একটি বারের জন্য যেতে দিন। অল্প কিছু সময়। তৌসিফ শান্ত ভঙ্গিতে বলে, না, তুমি আমার স্ত্রী। দোলাকে ধমকাতে লাগলেন তার ভাসুর, শ্বশুর। দোলা যেন সেসব কিছু গায়েই মাখল না। সে ছুটে পা বাড়াতে চাইল সামনে। পেছনে থেকে বৈধ পুরুষ তার পথ রোধ করল। দোলা উন্মাদের মতো কেঁদে কেঁদে বলে, অল্প কিছু সময়। তুমি আমার স্ত্রী দোলা। ভুলে যেও না। হ্যাঁ জানি। জানি তো। বিশ্বাস করুন, আপনি রাতে সময় মতো আপনার স্ত্রীকে আপনার বিছানায় পাবেন। শুধু অল্প কিছু সময়ের জন্য যেতে দিন। কি ভয়ঙ্কর কথা বলে ফেলল বাড়ির বউ শ্বশুর ভাসুরের সামনে।
চিৎকারে গুমট হয়ে উঠল পরিবেশ। মুখ ফিরিয়ে যে যার ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল, তৌসিফকে বুঝিয়ে দিয়ে গেল বউয়ের রাশ টানতে। নইলে শেখ বাড়ির মান ধুলোয় মিশে যাবে। দোলা নিজের হাত ছাড়াতে ব্যস্ত, আর্তনাদ করেই যাচ্ছে, দয়া করে যেতে দিন। না, তুমি আমার স্ত্রী। দয়া চাইছি। এ জীবনে আর কখনো কিছু চাইব না আপনার থেকে। শুধু 1 ঘন্টা। আর কখনো আপনার বাড়ি থেকে বেরোবো না আমি, আমার সীমা হবে আপনার রান্নাঘর আর বিছানা। হাতজোড় করে তৌসিফকে দলা। তৌসিফ নির্বিকার ঘরের ভেতরে টেনে ঢোকানোর চেষ্টা করে দলাকে। দোলা ধাক্কা দিয়ে পা বাড়ায় সামনে। তৌসিফ শান্ত স্বরেই বলতে থাকে, শোনো দলা, আজ যদি এ বাড়ি থেকে আমার অনুমতি ব্যতীত তুমি বের হও তাহলে দুনিয়ার কাছে তুমি ভ্রষ্টাচারী হবে। দোলা শুনল, তবে পা থামাল না। হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে সিঁড়ি ভাঙে। ছুটতে থাকে সিংহদুয়ারের দিকে। তার দেবদা এলো না। সে যাবে, যাবেই। তৌসিফ দোতলায় শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে, ফারিনের দিকে তাকিয়ে বলে, ঘরের ভেতর যাও। আজ এখানে যাই হয়ে যাক না কেন আমি না বলা পর্যন্ত ঘর থেকে বেরোবে না কেউই। ফারিন চলে যায় দেবরের আদেশে। তৌসিফ পকেট থেকে ফোনটা বের করে গেট দারোয়ানকে কল দেয়, তারপর অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলে, গেটে তালা দাও। প্রাসাদের সিংহদুয়ার রুদ্ধ করে দেওয়া হলো। দ্বারের দিকে ছুটতে ছুটতে যেতে থাকা পারু চোখের পানি মুছছে। কানের কাছে প্রতিধ্বনিত হচ্ছে তার দেবদার বলা সেই কথাগুলো। আচ্ছা দুলি, একটু মজা করছি, রেগে যাস না। একটা দৃশ্য কল্পনা কর। ধর তুই পারু, আমি তোর দেবদা। পারিবারিক দ্বন্দ্বে তোর অমন করে অন্য আরেকজনের সাথে বিয়ে হলো। আমি ওভাবে মাতাল হয়ে তোর দুয়ারে গিয়ে চেগিয়ে পড়ে থাকলাম। তুই শাড়ির আঁচল উড়িয়ে দৌড়ে দৌড়ে এলি, কাঁদতে কাঁদতে। তুই আমার কাছে এসে পৌঁছানোর আগেই সিংহদ্বার বন্ধ হয়ে গেল। তার দেবদা আসেনি, অভিমানী দেবদা আসেনি দলার কাছে। শুধু অভিমানেই দূর থেকে আরেকটু দূরে চলে যেতে চাইল। আসেনি দলার দরে। তাতে কি? জারিফের স্বার্থপর পারু যাবে। গিয়ে শুধু বলবে, জারিফ শাস্তি আমরা দুজনেই পেয়েছি দেখো। আমিও ভালো নেই। তুমি ভেবো না আমাকে ছাড় দেওয়া হয়েছে। ভেবো না। আর কি কি বলবে দলা সাজাতে লাগলো, তবে গিয়ে দেখল সিংহদ্বারে তালা ঝোলানো। বড় একটা তালা। তবে এখন উপায়। হাঁপাচ্ছে দলা। বাড়ির কাজের লোকেরা আঙিনায় দাঁড়িয়ে ভ্রষ্টাচারিণী দলার ছটফটানি দেখছে। কিছু মুখে না বললেও মনে মনে ধিক্কার দিচ্ছে দলাকে। দোলা দারোয়ান চাচাকে বলল গেটের তালা খুলতে। দারোয়ান চাচা নির্বিকার। কাঁদতে কাঁদতে মূর্ছা যেতে চাইল দলা। তখনই তার বৈধ পুরুষ এসে তার চুলের মুঠি ধরল। ধরবেই তো। স্বাভাবিক। ভ্রষ্টাচারিণীকে শাস্তি দেওয়া উচিত। টেনে হিচড়ে শেখ বাড়িতে ঢোকানো হলো পারুকে। পারু শুধু বলতে লাগলো, মাত্র আধা ঘন্টা। দূর থেকে দেখে চলে আসবো। বৈধ পুরুষ অমন মুখপুরি, চরিত্রহীনাকে টেনে হিচড়ে ঘরে নিয়ে যাচ্ছে। পুরো দোতলা ফাঁকা। আজ স্বামী স্ত্রীর মধ্যে কেউ ঢুকবে না। সবাই যার যার ঘরে দরজা লাগিয়েছে। ঘরে ঢুকিয়ে বিছানার উপরে ফেলে ঘরের দরজা বন্ধ করা হলো। পারু কাঁদছে। কাদার প্রয়োজন কি এখন? সে গেলেই কি দেবদা সুস্থ হয়ে যাবে? বৈধ স্বামী ভ্রষ্টাচারিণী স্ত্রীকে শাস্তি স্বরূপ চামড়ার বেল্ট দিয়ে কিছুক্ষণ মারল। কত বড় দুঃসাহস! আজ জন্মের তরে দ্বিচারিতার শখ ঘুচিয়ে দিল। হাঁপাচ্ছে সে। ততক্ষণে চুপ হয়ে গিয়েছে দলা। শরীরের যন্ত্রণা আর টের পেল না সে। উপুর হয়ে পড়ে রইল। বৈধ পুরুষ এসে চুলের মুঠি ধরে স্ত্রীকে ঘুরিয়ে শুইয়ে দিয়ে চোখে চোখ রেখে বলল, এই প্রথম আর এই শেষ। এরপর পরপুরুষের জন্য চোখের পানি ফেলতে দেখলে শক্তি অপচয় করব না আর। জানে মেরে বাড়ির আঙিনায় কবর দিয়ে দেব। দোলা নিষ্পলক সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। তার চোয়াল চেপে ধরে বৈধ পুরুষ চেঁচিয়ে ওঠে, শরীরে স্বামীর গন্ধ নিয়ে মামাতো ভাইয়ের জন্য শোক। এই তোর হয় না? কি কম দিয়েছি তোকে? জবাব দে। জবাব দে। জবাব পাওয়ার জন্য শেখ তৌসিফ আহমেদ প্রশ্নটা করেনি।
স্ত্রীকে নিয়ন্ত্রণে আনতে প্রথম পদক্ষেপ হিসেবে এতটুকু মার যথেষ্ট ছিল। শেখ বাড়ি নিস্তব্ধ এখন। তৌসিফ বারান্দায় দাঁড়িয়ে ঘণ্টা খানেক সিগারেট ফুঁকতে থাকে। শরীরকে আটকানো যায়, কিন্তু মন কিভাবে আটকাবে তৌসিফ বুঝতে পারছে না। শেখ তৌসিফ আহমেদ জীবিত থাকতে তার বউকে তালাক দেবে না, তাহলে মানুষ বলার সুযোগ পাবে বউ দ্বিচারিণী হলো, কারণ শেখ তৌসিফ আহমেদ ব্যর্থ। হয়তো তার ত্রুটি আছে। সে দেবে না তালাক। সে ওই বউকেই মানুষ বানিয়ে সংসার করবে। কুমারী ছিল, শুদ্ধ শরীর ছিল, মনটা শুধু বেহা। ওই বেহা মনকে নিয়ন্ত্রণে আনতে না পারলে মনটাকেই নষ্ট করবে তৌসিফ। রাগ আর প্রচণ্ড জেদেও তৌসিফ উত্তেজিত হয় না। এক হাতে মাথার চুল খামচে ধরে, 4 নাম্বার সিগারেটে শেষ টান দিয়ে সে বারান্দা থেকে ঘরে ঢোকে। বিছানায় স্ত্রীর কাছে এগিয়ে যায়। আজ একেবারে জব্দ করে তবেই তৌসিফ থামবে। যেন ভবিষ্যতে এমন পাপ করার সাহস না পায়। একটানে শাড়ির আঁচল সরিয়ে হামলে পড়ে। পারু শুধু সিলিংয়ের দিকেই তাকিয়ে। তার বৈধ পুরুষ তার অবস্থান বুঝিয়ে দিতে তাকে আরো একবার দখল করে নিল। সময় গড়ায়। শেখ তৌসিফ তার স্বামিত্ব ফলিয়ে তার স্ত্রীর থেকে সরে গিয়ে আবারও চোয়াল চেপে ধরে বলে, হয়নি নাকি আরো লাগবে? এখনো মামাতো ভাইয়ের কথা মনে পড়ছে। দোলা নিষ্পলক তাকিয়ে আছে ঘরের সিলিংয়ের দিকে। তৌসিফ দোলার খুলে ফেলা লাল রঙের শাড়িটা তুলে দোলার শরীর ঢেকে নিজে টি শার্ট পরতে পরতে উঠে দাঁড়ায়। হন্তদন্ত হয়ে ড্রয়ার থেকে সব ধরনের জন্মনিরোধক ওষুধের পাতা নষ্ট করে বিনে ছুঁড়ে ফেলে একটা সিগারেট ধরায়। মন আটকানোর একটা অভিনব উপায় পেয়ে গিয়েছে শেখ তৌসিফ আহমেদ। সিগারেটটা শেষ করে ঘর থেকে বেরিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে চলে যায় তৌসিফ। বিছানায় স্বামীর অত্যাচার আর সম্ভোগের চিহ্ন শরীরে নিয়ে পড়ে হয় দোলা। আর মেঝেতে পড়ে রয় শেখ তৌসিফ আহমেদের চামড়ার বেল্ট, যেটা একজন ভ্রষ্টাচারিণীকে শাস্তি দিয়েছে আজ। বাড়ির বউয়ের এমন আচরণ কারোরই সহ্য হচ্ছে না। রাতে খেতে বসে এই নিয়ে বিশদ আলোচনা সভা বসেছে শেখ বাড়ির পুরুষদের মধ্যে। এ বাড়ির মানসম্মান জড়িত, তাই তৌফিকুল ইসলাম ছেলের কাছে জানতে চাইছে তার ছেলে এখন কি করবে। শেখ তৌসিফ আহমেদ সাফ জানিয়ে দিল সে বউ তালাক দেবে না, বউকে মানুষ বানিয়ে ফেলবে। তৌসিফ বউকে মানুষ বানাতে কি করতে চায় তা কেউ জানতে চাইল না। রাতের খাবার শেষে তৌসিফ বউয়ের জন্য প্লেটে খাবার আর একটা মলম নিয়ে নিজের ঘরের দিকে গেল। শরীরে যত আঘাত পড়েছে সেগুলোতে মলম লাগাবে তৌসিফ আহমেদ। পথভ্রষ্টা হলেও বউ তো। মেজাজটা তার রাতে ঠিক হয়েছে খানিকটা। সিদ্ধান্ত নিয়েছে এখন একটু বোঝাবে। এমনিতেও কম মার পড়েনি গায়ে। অত সুন্দর নরম শরীর কিভাবে এত মার খেয়েও না চেঁচিয়ে পারল তৌসিফকে বেশ অবাক করেছে। দরজার সিটকিনি খুলে ভেতরে ঢুকে দেখে দোলা তখনও বিছানায়। তৌসিফ বেড সাইডের টেবিলে খাবার প্লেটটা রেখে গিয়ে দরজা লাগিয়ে মলম নিয়ে এগিয়ে যায় বউয়ের কাছে। চোখ বন্ধ দলার। গা থেকে শাড়িটা সরিয়ে তৌসিফ দেখল সায়া ব্লাউজ পরিহিতা অর্ধনগ্ন শরীরে রক্ত লাল আঘাতের দাগ। মেজাজ তখন পরেই গিয়েছিল পুরোপুরি। বউয়ের জন্য খানিকটা দর্দ লাগলো তার। ভীষণ শখের বউ তার। কখনো কোনো মেয়েকে দেখে এক দেখায় তৌসিফের মাথায় বিয়ের ভূত চাপেনি। সে দোলাকে না ডেকে দরদ নিয়ে মলম আঙুলে নিয়ে দলার পেটের কাছে আঘাতে লাগিয়ে দিতেই চমকে ওঠে। মুহূর্তও লাগলো না তার। দলাকে আগলে নিয়ে গালে চাপড় মেরে বলে, দলা। দোলা। দোলা সাড়া দেয় না। তৌসিফের বুঝতে বাকি নেই দলা কখনোই আর সাড়া দেবে না। শরীরটা কাঁপছে তার। এইসব কেন? এইসব কি কেন হলো? ক্ষীণ আশা দোলা বেঁচে আছে। দোলার দায়িত্ববান বৈধ পুরুষ অ্যাম্বুলেন্সে দোলার হাত ধরে বসেছিল। বাকরুদ্ধ সে। দোলার অর্ধনগ্ন শরীরটা তার স্বামীর কেনা 4000-এর লাল শাড়িতে মোড়া। অ্যাম্বুলেন্স থেকে দোলাকে নামানো হলো। ডাক্তার দেখলেন, জানালেন দোলা নেই। মৃত্যুর কারণ অজানা, শরীরে শুধু আঘাতের চিহ্ন। দোলার পোস্টমর্টেম রিপোর্টে এলো দোলাকে হসপিটালে নিয়ে আসার 3 ঘন্টা আগে দোলা মারা গিয়েছে।
মৃত্যুর কারণ কার্ডিয়াক অ্যারেস্ট। দোলার গল্প ফুরিয়ে গেল। বাকি রইল দলার জীবনে বৈধ মানুষগুলো। তারা শোকাহত হলেন, বিষণ্ণ মনে দলার দাফন কার্য সম্পন্ন করলেন। পুলিশ কেস হয়নি, কারণ দলার স্বামীর হাতে তো মরেনি। রিপোর্টে কার্ডিয়াক অ্যারেস্ট থাকলেও দলার মৃত্যুর আসল কারণ এই পৃথিবীর কেউ না জানুক। ওটা রহস্য হয়েই থাকুক। দোলার কবর শেখ বাড়ির পূর্ব পাশের পারিবারিক কবরস্থানে। দোলার শ্বশুর ভাসুর মনে মনে পছন্দ করল না অমন দ্বিচারিণী বউয়ের কবর এ বাড়িতে হোক। কিন্তু তবুও দলার কবর স্বামীর বাড়িতেই হলো। এতে শেখ বাড়ির মান সম্মান জড়িত। বাড়ির বউয়ের কবর অন্যখানে কেন হবে? শোক যথাযথভাবে পালন হলো দলার মৃত্যুর। দোলার দায়িত্ববান স্বামী দলার দাফনের দিন থেকে এতিম খাইয়েই যাচ্ছেন। এখন অবধি মাথা থেকে টুপিটা খোলেনি, সিগারেট হাতে নেয়নি। আত্মহত্যা মহাপাপ। পাপী দলার এই মহাপাপটা করতে হলো না। তার প্রতি সৃষ্টিকর্তা সদয় হলেন। অত্যন্ত সুখের মৃত্যু ছিল ওটা। বউ মরে গেল, আত্মীয়তা ফুরিয়ে গেল। শেখ বাড়ির ছোট ছেলে বিপত্নিক হলেন। দোলার কবরের পাশে লাগানো পাতাবাহার গাছগুলো ডালপালা ছাড়ার আগেই শেখ বাড়ির মুরব্বীরা শেখ তৌসিফ আহমেদের জন্য মেয়ে খুঁজতে লাগলেন। এবার তারা নিজেরা পছন্দ করবেন ভালো মেয়ে। শেখ তৌসিফ আহমেদ বিষণ্ণ ভঙ্গিতে সরাসরি বারণ না করলেও সময় চাইলেন। সম্ভবত তিনি ভুলে গিয়েছেন সময়ের দরকার হয় না স্বামী হতে, একদলা মাংসপিণ্ড হাতের কাছে পেলে আর শারীরিক সক্ষমতা থাকলেই স্বামী হওয়া যায়। সময় লাগে তো স্ত্রী হতে। এতগুলো দিন নিজের মনকে মানিয়েও যা হতে পারেনি দলা। বেঁচে থাকলে হয়তো পারত, যদি তৌসিফের পরিকল্পনা মাফিক তৌসিফের বাচ্চা তার পেটে আসত। কবরস্থান নতুন। দোলার কবর রাজমিস্ত্রিরা মার্বেল পাথরের দেয়ালে ঘেরাও দিয়ে দিতে এসেছেন। শেখ তৌসিফ আহমেদ জীবিত থাকতে বউকে অলংকারে আবৃত করে রাখতে চাইতেন, মরে যাওয়ার পর বউয়ের কবরটাও পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করলেন। স্বামী হিসেবে তিনি যে দায়িত্ববান। রাজমিস্ত্রিরা তাদের কাজ করছে, শেখ তৌসিফ তার ঘরের বারান্দা দিয়ে তা দেখছেন এক দৃষ্টে। কাজের মেয়ে এসে তৌসিফের হাতে একটা নোংরা কাগজ দিয়ে বলে এটা ময়লার ঝুড়িতে পেয়েছে সে। দেখে মনে হয়েছে গুরুত্বপূর্ণ কোনো কাগজ। কাগজটা আসলেই গুরুত্বপূর্ণ ছিল, একটা চেক, তাতে রয়েছে 7 লক্ষ টাকা। যার বিনিময়ে সে তার বউকে পেয়েছিল, তবে শুধু শরীরটা, মন নয়। কারণ তার বউ ছিল যে ভ্রষ্টাচারিণী। দোলা মরল, সব ল্যাটা চুকে গেল। গল্পে তো দেবদা মরে যায়, বাস্তবে একটু ভিন্নই থাক। পারু মরুক, দেবদারা বেঁচে থাকুক, আর এই পৃথিবীর সব দুধে ধোয়া তুলসী পাতা মানুষগুলো বেঁচে থাকুক। যারা খুব গুছিয়ে জীবন যাপন করতে পারে, দলার মতো অগোছালো নয়, হটকারী নয়, অসহায় নয়, স্বার্থপর নয়, চরিত্রহীনা নয়, সবশেষে যারা দলা নয়। পারু মরেছে, পৌষ গিয়ে মাঘ পেরিয়ে ফাল্গুন এসেছে। শেখ বাড়ির ছোট ছেলের বউয়ের কবর ফুলে ফুলে ভরে গিয়েছে। দোলার স্বামী নিয়ম করে সপ্তাহে একবার পরিষ্কার করাই দায়িত্ব থেকে। আচ্ছা, দোলার স্বামীর কথা বাদ দিই, চলুন পারুর দেবদার কাছে যাই। সে কি করছে জানতে ইচ্ছে করছে না। অ্যাক্সিডেন্টের পরে 3 মাস সময় নিয়ে দলার দেবদা সুস্থ হলো। গল্পের মতো দেবদা কখনো জানতে পারেনি পারু তার কাছে আসবে বলে ছুটছিল। দেবদার জানার প্রয়োজন তো নেই, সে জানলে তার কষ্ট বাড়ত বই কমতো না, রাগও হতো। দেবদা জানেনি ভালো হয়েছে। আজকাল দেবদা দেখে শুনে বাইক চালায়। মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে সে জীবনের মানে বুঝতে পারল। এবারের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ছিঁড়ল না সে। চাকুরিটা গ্রহণ করল, জীবনে ফিরল দেবদা। নিজেকে বদলে ফেলল। শুধু বদলাতে পারল না পারুর প্রতি তার ভালোবাসা, কমাতে পারল না কিছুতেই। পারু মরেছে তা সে জেনেছে। তবে তাতে কি? পারুর শরীরটা মরেছে। ওই শরীরের সাথে দেবদার কি লেনাদেনা? সে তো ভালোবাসে ওই নামটিকেই, তার দুলিকে। অফিস শেষে ফাঁকা সময়ে ছুটে যায় জারিফ দুলির পছন্দের জায়গাগুলোতে। রাতে নিস্তব্ধ মফস্বলে হেঁটে বেড়ায়।
হাঁটতে হাঁটতে ফজিলাতুন্নেসা ছাত্রী নিবাসের পেছনের গলিতে যায়। আজও গেল, শেফা ফার্মেসির সামনে কুকুর ডাকে। সে তাড়িয়ে দেয়। ঘাড় ঘুরিয়ে ৩০৪-এর কামরার জানালার দিকে তাকায়। তাকিয়ে আজ জারিফ অবাক হলো, তার বুকে কাঁপন ধরল। ৩ তলার রুমটাতে আলো জ্বলছে আজ। দেবদার শরীর কাঁপছে। থ হয়ে দাঁড়িয়ে থাকে সে। জানালা খুলে যায়। দেখে এক অন্য মেয়ে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। সম্ভবত ওই রুমে নতুন এসেছে। তার কানেও ফোন চেপে ধরে রাখা। জারিফ মেয়েটিকে দেখে। ঠিক তখনই গলিতে একটা বাইক এসে থামে। একটা ছেলে বাইক থেকে নেমে ফোন কানে চেপে ধরে কথা বলছে। ছেলেটার দৃষ্টি ৩০৪-এর কামরায়। জারিফ দুজনকেই দেখে। তারপর স্মৃতিচারণ করে। জারিফের একবার ইচ্ছে করল ওদের থামিয়ে দিতে, বলতে, অনিশ্চয়তা নিয়ে স্বপ্ন বুনতে নেই। কিন্তু সে থামালো না। দেখুক না স্বপ্ন, মন ভাঙবে বলে স্বপ্ন দেখা বারণ নাকি। কিছুক্ষণ দেখে জারিফ চলে যায়। কাল হয়তো আর আসবে না এখানে। এদেরকে বিরক্ত করা যাবে না, স্বপ্ন দেখতে দিতে হবে, যে স্বপ্ন ভাঙবে বছর ৪ পরে। রাত করে হলেও জারিফ বাড়িতে যায়, আজও গিয়েছে। পরপর কলাপসিবল গেট খোলার শব্দ হয়, বন্ধ হয় গেট। জারিফ ভেতরে ঢুকে দেখে জাহিদা আনাম খাবার নিয়ে বসে আছে। জারিফ ফ্রেশ হয়ে বাধ্য ছেলের মতো মায়ের সামনে বসে রাতের খাবার খায়। কি কি বাজার লাগবে তা জানতে চায়। খেয়ে হাত ধুয়ে উঠে পড়ে। তারপর বলে, তোমার 23তম পাত্রী রিজেক্টেড মা। পছন্দ হলো না। জাহিদা শোনে। জারিফ নিজের ঘরের দরজা খোলা রেখে বিছানায় গিয়ে উপুর হয়ে শয়। মাথাটা ঢুকিয়ে দেয় বালিশের নিচে। বালিশ দিয়ে চেপে ধরে মাথা। জাহিদা আনাম ডাইনিং টেবিলের চেয়ারে বসে রোজ অর্ধেক রাত ছেলের চাপা আর্তনাদ শুনে। খুব ক্ষীণ স্বরে। কিছুক্ষণ পর থেমেও যায়। জারিফ ঘুমিয়ে যায়। তার ছেলে তাকে শাস্তি দিচ্ছে, রোজ সকালে ঘুম থেকে ওঠে জারিফ, নাস্তা খেয়ে মায়ের প্রেসক্রিপশন নিয়ে নেয় ওষুধ আনবে বলে। রোজ খুব মন লাগিয়ে অফিস করে, অফিস শেষে ছুটে যায় আবারও তার দুলির পছন্দের জায়গাগুলোতে। মাঝে মাঝে জারিফের খুব ইচ্ছে করে দলার কবরটা একটু দেখতে। সব সময় না, মাঝে মাঝে। তবে সে নিজেকে সংযত করে নেয়। পারু পরস্ত্রী তাই। ওটা তো পরস্ত্রীর কবর। দুলি তো তার মনেই আছে, যার কখনো দাফন হয়নি। এই তো এখনো জারিফ স্টাফ কোয়ার্টারের দিঘির পাড়ে বসে আছে। তার পারুকে সাথে নিয়ে। তবে পাশে নয়, মনে। সূর্যি মামা পশ্চিমে ঢলে পড়ল, আজান হলো, জারিফও তার দুলিকে নিয়ে উঠে দাঁড়ায়। আর তারপর আর কি? ইতির গল্প ফুরালো, নটে গাছটিও মুড়ালো। সমাপ্ত।